নাম্বার 2 কোশ্চেন হয় হচ্ছে ভোকাবুলারি পার্ট, ভোক্যাবস থেকে প্রচুর কোশ্চেন হয়। এরপর কিছু কিছু বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়ে থাকে টেক্সট থেকে, এছাড়া গুচ্ছতে হয়ে থাকে, গুচ্ছতে একটা দুইটা প্রশ্ন হয়, বেশি প্রশ্ন হয় বিইউপিতে। এছাড়া সবচেয়ে বেশি প্রশ্ন হয় গ্রামার থেকে, ভোকাবুলারি থেকে। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অ্যানালাইসিস করি, সেখানে দেখি 15টা কোশ্চেনের মধ্যে প্রায় 7টা 8টা 6টা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, মোটামুটি অর্ধেক প্রশ্ন ভোকাবুলারি বেসড হয়ে থাকে। গুচ্ছর প্রশ্নকে আপনি অ্যানালাইসিস করেন, 40টার মধ্যে প্রায় 17টা 18টা 15টা মতো প্রশ্ন ভোকাবুলারি বেসড হয়ে থাকে। ঠিক আছে, এখন আমরা এই ভোকাবুলারিতে আসলে কি কি টপিক থেকে প্রশ্ন হয়, মানে ভোকাবুলারি বলতে আমরা কি বোঝাচ্ছি এটা ক্লিয়ার করতে চাই। আমরা পরবর্তী আরেকটা পেজে যাই, এই পেজটা থাকুক। আসলে ভোকাবুলারি বলি এটাকে আমরা কেউ কেউ মেমোরাইজিং পার্ট বলে থাকি, তাই না? ভোক্যাবসই বলি আমরা, অথবা এটাকে মেমোরাইজিং পার্টও বলা হয়ে থাকে। সংক্ষেপে এমপি লিখলাম, আপনারা আবার যেন মেম্বার অফ পার্লামেন্ট মনে করবেন না। ঠিক আছে, আমাদের দেশে বর্তমানে এখন আর কোনো এমপি নাই, মানে বর্তমান এক্সিস্টিং কোনো এমপি নাই আর কি, সবাই সাবেক এমপি থাকতে পারে। ওকে, তো যেটা বলছিলাম, এখান থেকে আমাদের কি কি টপিক থেকে প্রশ্ন হয়? প্রথমত হয় সিনোনিম অথবা অ্যান্টোনিম, বা এটাকে আমরা ওয়ার্ড মিনিংও বলতে পারি, ওয়ার্ড মিনিং। সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই টপিক থেকে। এরপরে আরও যেই টপিকগুলো থেকে অবশ্যই একটা বা দুইটা করে প্রশ্ন থাকে, সেই টপিকগুলো হলো স্পেলিং, তারপরে হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ইডিয়মস, তারপরে কি বলেন তো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপরে কি থাকতেছে, এরপরে কি গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব, এরপরে থাকতেছে সাবস্টিটিউশন নামে একটা টপিক আছে, যেটাকে আমরা ইংলিশে কি বলে থাকি, ইংলিশে বলে, বাংলায় যেটাকে কি বলে থাকি, এক কথায় প্রকাশ টাইপের অনেকটা, এটাকে বলে সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন। আচ্ছা, আমরা মেমোরাইজিং পার্টে আরেকটা টপিক রাখতে পারি, সেটা হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, মেমোরাইজিং পার্ট বলি অথবা ভোকাবুলারি পার্ট বলি, আমরা মোটামুটি এই 7টা টপিক থেকে প্রতিনিয়ত প্রশ্ন এসে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা দেখি, তাহলে এই 4টা টপিক থেকে কমপক্ষে 4টা কোশ্চেন থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি বললাম, এই 4টা টপিক থেকে, সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা বা দুইটা, স্পেলিং থেকে একটা থাকবেই, ইডিয়মস থেকে প্রায় প্রতিনিয়ত একটা থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেও একটা প্রশ্ন মোটামুটি থাকে। এই 4টা টপিক থেকে একটা একটা করে থাকেই। এর বাইরে বাকি গ্রুপ ভার্ব অথবা গ্রুপ ভার্ব অথবা ট্রান্সলেশন, সাবস্টিটিউশন, এগুলো থেকে একটা দুইটা করেও কোশ্চেন মাঝে মাঝে আসে, নিয়মিত আসে না। ওকে, এর বাইরে গুচ্ছতে বা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবগুলো টপিক থেকেই প্রশ্ন হয়ে থাকে। একটা ট্রান্সলেশন থাকেই, যেমন রাজশাহী ইউনিভার্সিটি ট্রান্সলেশন আসে। তারপরে হচ্ছে, আচ্ছা আমরা আরেকটা কথা, এই যে আমরা ক্লাসের চ্যাট, মানে লাইভ যে কমেন্ট বক্স, এখানে আপনারা চ্যাট করবেন না, ঠিক আছে? কে কোন শাখার স্টুডেন্ট, কে কোথায় ভর্তি হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে কথা না বলি, ঠিক আছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা যারা বলতেছেন এই অমুক শাখার কে কে আছেন, এগুলো পরে আলোচনা করবেন, এখন আমরা ক্লাসে ফোকাস করি, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আচ্ছা, তার আগে আমাকে বলেন তো, আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা? আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিনা? একটু কমেন্ট করে দ্রুত জানান। একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন? সাউন্ড এত কম কেন স্যার? আচ্ছা, সাউন্ড কম শোনা যাচ্ছে মনে হয়। আমি কর্তৃপক্ষকে জানাচ্ছি
সাউন্ড দ্রুত, সাউন্ড কম শোনা যাচ্ছে, এটা কি সবার জন্য ওকে? মানে সবার অভিমত নাকি সাউন্ড একটু কম? প্রীতি সরকার বলছে সাউন্ড একটু কম। সাউন্ড একটু কম সবাই কি বলতেছেন, নাকি সবার অন্যান্যরা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? সাউন্ড তো কম আসার কথা না, একটু দ্রুত বলেন। আচ্ছা, অনেকে বলতেছে সাউন্ড ঠিক আছে, একটু কম সাউন্ড, কেউ বলতেছে ঠিক আছে। ওকে, আচ্ছা, অধিকাংশ বলছে সাউন্ড ঠিকই আছে, কথা দেরিতে আসতেছে, এটা নেটের সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে যে কথাটা বললাম, এই টপিকগুলো থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে। আমাদের শিক্ষার্থীদের খুব কমন একটা সমস্যা যে ভাই এই ভোকাবুলারি আমরা কিভাবে পড়ব। আরেকটা সমস্যা হলো অধিকাংশ স্টুডেন্টরা বা আমরা যখন ক্লাস নেই অ্যাডমিশনের, তখন শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে গ্রামার নিয়ে চিন্তিত থাকে এবং প্রচুর এরা গ্রামার পড়ে। আর টিচাররাও যেহেতু গ্রামারটাকে বেশি গুরুত্ব দেন ক্লাসে, আর ভোকাবুলারি পার্ট এবং রিটেন পার্ট, এই পার্টটা যেহেতু স্টুডেন্ট নিজেদের পড়তে হয়, এই জন্য স্টুডেন্টরা বেশ অনেকটা মানে কম গুরুত্ব দেয় বা এরা পড়ে না। এটার কারণে যেটা হয়, পরীক্ষার হলে যে সবাই আকাশের তারা দেখে আর কি, মানে সেখানে তারা মনে করে, এবং স্টুডেন্ট না পড়ার কারণে এরা মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকে, কিন্তু পরীক্ষার হলে আসলে এই আল্লাহর উপর তাওয়াক্কুল করে খুব বেশি কাজে দেয় না। কারণ হচ্ছে আপনি যতটুকু আপনার প্রচেষ্টা করা দরকার ছিল সেই চেষ্টাটুকু করেননি, চেষ্টা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। মূলত চেষ্টা করার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ভোকাবুলারি আমরা কি করি, শিক্ষার্থীরা ক্লাসে অনেক মোটিভেশন দেয়, আমাদের টিচাররা অনেক ইন্সপায়ার করে। এই ইন্সপায়ার করার কারণে ওরা এত ইন্সপায়ার্ড হয়, এরপর একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মনে করে আজকে ভোকাবুলারির একটা মানে অবস্থা খারাপ করে দিব, মানে আজকে ভোকাবুলারির একদিন কে আমার একদিন। এটা মনে করার কারণে ওরা সকাল থেকে মোটামুটি 2-3-4 ঘন্টা 100-200 ভোকাবুলারি অনেকে মুখস্থ করে ফেলে। 100-200 ভোকাবুলারি মুখস্থ করার পরে ও মনে করে ওরে বাবারে, আমি তো চরম মেধাবী স্টুডেন্ট, এরকম পড়া যদি আমি আর কয়েকদিন পড়ি তো বই তো একদম পুরা মানে কি বলে পুরা একদম সাফা হয়ে যাবে, মানে আর তো মানে পড়া আর বাকি থাকবে না কিছু। কিন্তু সমস্যাটা যেটা হয়, এই শিক্ষার্থীরা যখন যদি ওদেরকে আমরা বিকালে একটা ভোকাবুলারি জিজ্ঞাসা করি যে সকালে যেগুলো পড়েছো একটা বলো তো, তখন তার কাছে ওই ভোকাবুলারিটা দেখে মনে হয় যে এই ভোকাবুলারি দেখে যেন মনে হয় চিনিও হারে, অর্থাৎ এই ভোকাবুলারিটাও দেখে চিনতে পারে, কিন্তু আসলে এটার মিনিংটা যে কি এটা আর মনে থাকে না। তাহলে ভোকাবুলারি মুখস্থ করার আমাদের মূল সমস্যাটা কি, যে ভাই ভোকাবুলারি আমরা পড়ি কিন্তু ভোকাবুলারি মনে থাকে না। তো যেটা বলছিলাম সেটা হলো যে এই ভোকাবুলারি আমাদের পড়ে মনে থাকে না, এর অন্যতম কারণটা কি, আমরা একদিনে ভোকাবুলারি শেষ করতে চাই, একদিনে 200-300 ভোকাবুলারি পড়ে ফেলি। এইটা ভুল অ্যাপ্রোচ। আমরা কি করব, ভোকাবুলারি সবসময় অল্প অল্প করে পড়ব, অর্থাৎ একদিনে সর্বোচ্চ 10টা 15টা 20টা, এর বেশি না কোনোভাবেই। ঠিক আছে, এখন এই ভোকাবুলারি পার্টগুলো আসলে কিভাবে পড়া উচিত আমি সেটা নিয়ে একটু কথা বলবো, যে ভোকাবুলারিটা আসলে কিভাবে আমরা পড়তে পারি। ফার্স্ট অফ অল, এই ভোকাবস আমরা কি কি ওয়েতে পড়লে আমাদের মনে থাকবে, মানে আমরা সহজে ভুলবো না। ওকে, আচ্ছা সাউন্ড পরে আসুক সমস্যা নেই, সাউন্ড আসলেই হলো, এটা নিয়ে আপনারা চিন্তা করেন, এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অনেকেরই ঠিক আছে, সমস্যা নাই, আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এটা হলেই চলবে। ওকে, সাউন্ড ঠিক আছে, এই যে সবাই বলতে সাউন্ড ঠিক আছে, শাহরিন সুলতানা বলতেছে সাউন্ড ঠিক আছে, স্যার আপনার কথার সাথে লিপসিং মিলে না, বুঝতে প্রবলেম হয়। আরে কোনো সমস্যা নেই, কথা শোনা গেলেই হলো, এটা কোনো ব্যাপার নাকি। আমি মনে করেন একজন ওই যে গায়করা যেমন করে না, যে ওরা হচ্ছে মুখ নাড়াই এরপর পরে কথা আসে, তো মনে করেন যে আমি এক ধরনের গায়ক। ঠিক আছে, আমি পিছন থেকে সাউন্ড আসতেছে, এটা ঠিক হয়ে গেছে অলরেডি। ওকে, আচ্ছা আমরা অপ্রয়োজনীয় প্রশ্ন করব না, তাহলে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়। আমরা হচ্ছে ঠিক যেখানে যেগুলো নিয়ে কথা বলতেছি এটা নিয়ে কথা বলবেন।
আচ্ছা, যেটা বলছিলাম, এই ভোকাবুলারি আমরা মনে রাখবো কি কি উপায়ে। প্রথমত যেই উপায়গুলো আমরা ফলো করব পড়ার জন্য, নাম্বার 1 হচ্ছে একটা ভোকাবুলারি আমরা কি কিভাবে পড়তে পারি। একটা ওয়ে হচ্ছে রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড ধরে ধরে পড়া যেতে পারে, রুট ওয়ার্ড। নাম্বার 2 হচ্ছে নেমোনিক্স। নেমোনিক্স এটা আমি পরে বোঝাচ্ছি যে এগুলো কি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ওই ওয়ার্ডটা দিয়ে ফ্ল্যাশ কার্ড সিস্টেম অ্যাপ্লাই করব ওয়ার্ড পড়ার জন্য, ফ্ল্যাশ কার্ড। তারপরে অডিও সিস্টেম, অডিও সিস্টেম। এরপরে হচ্ছে আরেকটা যেটা কাজ করব সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং। ওকে, এই উপায়গুলো আমরা অবলম্বন করে একটা ওয়ার্ড মুখস্থ করতে পারি। এখন কোনটা কি সেটা আমি পরে আসতেছি। আচ্ছা, প্রথমত আগে এইগুলো বলি যে এইগুলো আসলে কি। ফ্ল্যাশ কার্ড কি? ফ্ল্যাশ কার্ড সিস্টেমটা হচ্ছে আমরা কি করব, ছোট্ট ছোট্ট পেপার কাটিং করব, অর্থাৎ এই এতটুকু মতো, এর চেয়ে ছোট বা এই সাইজের। এবার একটা পেপারে 2টা পেজ থাকে, 2টা পাতা থাকে। এক পাতাতে শুধু ইংলিশটা লিখব। ইংলিশ কয়টা ওয়ার্ড লিখব? 5টা ওয়ার্ড। আপনি যেই 5টা ওয়ার্ড মুখস্থ করতে চাচ্ছেন এই রকম 5টা ওয়ার্ড লিখবেন একটা ওই পাতাতে। ঠিক অপর পাতাতে ওই 5টা ওয়ার্ডেরই কি লিখবেন? বাংলা লিখবেন। ঠিক আছে? তাহলে এরকম একদিনে 3টা বা 4টা ফ্ল্যাশ কার্ড আপনি সবসময় সাথে রাখবেন। এরকম ফ্ল্যাশ কার্ড আপনি সাথে রাখবেন। আপনি যে ওয়ার্ডগুলো পড়তে চাচ্ছেন, ধরেন আপনি রিক্সায় করে কোচিং আসেন অথবা বাসে করে আসেন, অথবা যারা ক্রিকেট খেলেন, ক্রিকেট খেলার সময় ওই যে এমন কোনো জায়গায় আপনাকে ফিল্ডিং দাঁড়াতে হয় যেখানে আসলে বল যায় না, তো আমরা চুপচাপ এরকম করে দাঁড়িয়ে থাকি, কোনো কাজ নাই, বল আসে না, বল আসে না, পুরো ইনিংস শেষ হয়ে যায়, একটা বলও আসে না। তো এই জায়গাতে আমরা কি করতে পারি? এই ফ্ল্যাশ কার্ডগুলো সাথে রাখতে পারি। এই ফ্ল্যাশ কার্ড সাথে রাখলে হয় কি, আপনি ওয়ার্ডগুলো মানে ফিল্ডিং দাঁড়াতে দাঁড়াতে কি হয়ে যায়, মুখস্থ করা অনেক সময় হয়ে যায় কিন্তু। ওকে, এখন এই অ্যাপ্লাই করতে পারেন। অথবা আপনি যারা বাসে আসেন, আমরা বাসের মধ্যে একটু সিটে বসে বসে বই পড়া অনেক সময় কঠিন হয়, কিন্তু একটা কাগজ কিন্তু হাতের মধ্যে থাকতেই পারে। এরপরে আমরা যখন হচ্ছে পার্লারে যাই, পার্লারে যে অনেক সময় বসে থাকতে হয়। আমরা যখন সেলুনে চুল কাটতে যাই তখন অনেক সময় বসে থাকতে হয়। মানে এক কথায় আমাদের হাতে অনেক সময় থাকে, যেই সময়গুলোতে আমরা কি করি, জাস্ট হচ্ছে কি করি, ফেসবুক স্ক্রল করি। আমরা এই অ্যাডমিশনের সময়টাতে এই ফেসবুক স্ক্রল না করে একটু আমাদের অভ্যাসটাকে একটু পরিবর্তন করব। আমি 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 যখন ক্রিকেট খেলতাম আমি ফিল্ডিং দাঁড়িয়ে এগুলো করতাম, যদিও এটাতে ক্যাচ মিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো এই ফ্ল্যাশ কার্ড সিস্টেমটা খুবই উপকারী, এবং আমি যখন অ্যাডমিশন টেস্ট দেই বা এখনো পর্যন্ত আমি যখন ভোকাবুলারি মুখস্থ করি, এই ফ্ল্যাশ কার্ডটা আমার কাছে খুব প্রচণ্ড রকমের কার্যকরী মনে হয়েছে। ঠিক আছে? তো এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তা দেখবেন। এবং ওই ফ্ল্যাশ কার্ডগুলো সংরক্ষণ করবেন, আপনার সাথে রাখবেন। পরবর্তীতে 1 সপ্তাহ পরে সবগুলো ফ্ল্যাশ কার্ড একবার দেখবেন হচ্ছে আপনার কাছে ইজি মনে হচ্ছে। আরেকটা আমরা দ্বিতীয় যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে অডিও সিস্টেম। অডিও সিস্টেমটা কি? আমরা এই যে একদিনে 20টা 15টা বা যে ওয়ার্ডগুলো শিখতেছি, আমরা কি করব, আমরা যেটা করব সেটা হলো এই 25টা মতো ওয়ার্ড বা 20টা মতো ওয়ার্ড সুন্দর করে আমাদের ফোনে রেকর্ড করব। যেমন আমি একটা ওয়ার্ড পড়লাম, ধরেন কি ওয়ার্ড পড়লাম হচ্ছে ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে কি? অবিশ্বাস্য। আচ্ছা, কোন বই কিনতে হবে সব বলবো, আপনারা ধৈর্য সহকারে ক্লাসটা করেন, দেখবেন ক্লাস শেষে আপনি অনেক কিছু আপনার প্রয়োজনীয় কিছু পেয়েছেন। আপাতত এখন কি বই পড়বো এই সমস্ত হাবিজাবি প্রশ্ন করেন না। ঠিক আছে? আমি প্রশ্ন করলেও উত্তর দেওয়া আমার জন্য কঠিন হবে। এক্স্যাক্টলি, এই যে ইয়াসমিন সুন্দর কথা বলেছে, কে কোন বই কিনবে এগুলো এখন প্রশ্ন না করে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এক্স্যাক্টলি, আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, দেখেন আপনি, যদিও তারপর অনেক মানুষ অনেক কমেন্ট করবে,
এটা এটা নিয়ে আমাদের চলতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো অডিও সিস্টেমের কথা। তাহলে আমরা কি করব, 25টা ওয়ার্ড, 25টা বা 20টা ওয়ার্ড ছোট্ট ছোট্ট ক্লিপ তৈরি করব, অডিও ক্লিপ। একটা ক্লিপে সর্বোচ্চ 5 মিনিট হতে হবে, 5 মিনিটের বেশি লং ক্লিপ বানানো যাবে না। ঠিক আছে, 5 মিনিটের ক্লিপে আমরা কি করব, সেটা হচ্ছে যেমন একটা ওয়ার্ড রেকর্ড করবো যে ইনক্রেডিবল। এই ইংলিশ ওয়ার্ডটা বলার পরে আপনি 2 সেকেন্ড থেমে থাকবেন, ইনক্রেডিবল, অবিশ্বাস্য, এরকম সুন্দর করে রেকর্ড করবেন। অর্থাৎ ইংলিশ ওয়ার্ড বলার পরে 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড আমি খুবই দুঃখিত, 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড আপনি কি করবেন, থেমে থাকবেন। এরপরে বাংলাটা বলবেন। তাহলে কি হবে, এরকম 25টা ওয়ার্ড যখন আপনি রেকর্ড করবেন, পরবর্তীতে শোনার সময় ইংলিশটা বলার পরে যখন ওই যে 2 সেকেন্ড থেমে থাকতেছে, তখন আপনার কাজ কি, তখন আপনার কাজ হচ্ছে প্রথমে ওইটার বাংলা কি এটা মনে করার চেষ্টা করা। যদি আপনি এর মধ্যে 2 সেকেন্ডের মধ্যে মনে করতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি মনে নাও করতে পারেন তাহলে তো একটু পরেই বাংলাটা বলে দেওয়া হচ্ছে রেকর্ডিংয়ে, তাহলে আপনার শোনা হয়ে গেল। তা আপনি কি করবেন, এইভাবে ভোকাবুলারির এই অডিও রেকর্ডটা যদি বাসের মধ্যে বা অন্যান্য সময় চলাফেরার সময় আপনার ওই ফ্ল্যাশ কার্ড পড়তে ইচ্ছা নাও হয়, আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে এই ইয়েগুলো শুনতে পারেন, এই ফ্ল্যাশ কার্ডগুলো এই অডিওগুলো শুনতে পারেন। অথবা আমরা যখন অনেক সময় বাড়িতে কাজকাম করি, ছোটোখাটো কাজকাম করি, এই যে কাপড় কাচতে হয়, আমরা যারা মেসে থাকি তাদের কাপড় পরিষ্কার করতে হয়, বাড়িতে ঘর ঝাড়ু দিতে হয় অনেকের, তারপরে আমাদের আম্মুকে অনেক সময় হেল্প করি তরকারি কাটা কোটাতে। তো এই সময়গুলোতে আমরা চাইলে কানের মধ্যে হেডফোনটা দিয়ে রাখতে পারি। অনেকেই ঘুমের আগে গান না শুনলে ঘুম আসে না, তা আপাতত অ্যাডমিশন পিরিয়ডটাতে এই গানটা না শুনে হচ্ছে এই ভোকাবুলারিগুলো আমরা শুনতে পারি চাইলে। এটা হেভি কাজে দেয়, মানে আমরা শুনলে আমাদের মস্তিষ্কে ধরে রাখার সময় ধারণ ক্ষমতাটা বেড়ে যায়। এই জায়গা থেকে আমি অডিও সিস্টেমটাকে আপনাদের মানে ফ্ল্যাশ কার্ডের চেয়েও এটাকে আমার কাছে বেশি কার্যকারী মনে হয়। তৃতীয়ত যে কাজটা আমরা করব সেটা হলো, আপনি এই যে ওয়ার্ডটা নতুন করে মুখস্থ করতেছেন, আচ্ছা যেটা বলছিলাম, আমরা এই যে ওয়ার্ডগুলো নতুন করে আপনি মুখস্থ করতেছেন, এই ওয়ার্ডগুলোতে আপনি কি করবেন, সেন্টেন্স মেকিং করতে হবে। এই সেন্টেন্স মেকিংটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্স মেকিং করলে আপনার দুইটা কাজ হবে। নাম্বার ওয়ান হচ্ছে এই ভোকাবুলারিটা আপনার মুখস্থ হলো। দ্বিতীয়ত আরেকটা কাজ হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে 5 মার্কসের কি আসে, সেন্টেন্স মেকিং আসে। এই 5 মার্কসের সেন্টেন্স মেকিংটাও আপনার প্র্যাকটিস হচ্ছে। তাহলে এক ঢিলে কিন্তু কয়টা পাখি মরতেছে, 2টা পাখি মরতেছে। প্রথমত এই ওয়ার্ডটা আপনার মুখস্থ হয়ে যাচ্ছে, কারণ যখন আমরা একটা নতুন ওয়ার্ড শিখি, এই ওয়ার্ডটা দিয়ে যদি আমরা সেন্টেন্স মেক করি তাহলে এই ওয়ার্ডটা আমাদের মনে থাকার সম্ভাবনাটা বেড়ে যায়। ঠিক আছে, দ্বিতীয়ত এই ওয়ার্ডটা দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয় এটাও আমাদের কাজে লাগতেছে, যেটা হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং রিটেনে কাজে লাগবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে রিটেনের এই টপিকটাতে আমাদের হচ্ছে 2টা, মানে কি বললাম যে 5-এ 5 পাওয়া সম্ভব, মানে সেন্টেন্স মেকিংয়ে আমরা কিন্তু 5-এ 5 পেতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমি কি বললাম, ফ্ল্যাশ কার্ড সিস্টেম, অডিও সিস্টেম, সেন্টেন্স মেকিং সিস্টেম। এখন বলবেন ভাই এত কাহিনী কখন করার সময় আছে? তো এত কাহিনী না করতে পারলে আসলে ভোকাবুলারি মনে রাখা খুব টাফ, কারণ একটা মানে ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা মনে রাখাটা সত্যিই টাফ। কিন্তু মজা পাবেন, এগুলো করতে করতে দেখবেন মজা পাচ্ছেন। ওকে, এবার আসি রুট ওয়ার্ডটা কি এবং নেমোনিক্সের উপায় আমরা কিভাবে ভোকাবুলারি মনে রাখতে পারি। আমাদের মূল ক্লাসটা মূলত শুরু হচ্ছে এখন থেকে। ওকে, এখন একটা ভোকাবুলারি যখন আমরা পড়ি, এই ওয়ার্ডটা কিভাবে তৈরি হয় বলেন তো? ওয়ার্ডটা তৈরি হয় বাংলায় যেমন আমরা পড়েছি অনুসর্গ, উপসর্গ, তারপরে প্রকৃতি, প্রত্যয়,
ঠিক আছে, এই ব্যাপারগুলোতে ইংলিশেও আছে। ইংলিশে কি আছে? ইংলিশে যেমন হচ্ছে কি থাকে, সাফিক্স, তারপরে কি থাকে, প্রিফিক্স। অর্থাৎ একটা শব্দের পূর্বে কোনো কিছু যুক্ত হয়ে যে নতুন শব্দটা গঠন হয়, এই পূর্বে যেটা গঠন হচ্ছে এটাকে বলে প্রিফিক্স, পরে যেটা যুক্ত হয় এটাকে বলে হয় হচ্ছে সাফিক্স। তো ইংলিশেও একই রকম ব্যাপার আছে, ঠিক আছে। আবার প্রকৃতি টাইপের কিছু আছে, প্রত্যয় টাইপের কিছু আছে, একটা ওয়ার্ডের রুট ওয়ার্ড আছে। যেমন আমরা যারা মাদ্রাসায় পড়েছেন আপনারা, তারা ওই যে যখন তাহকিক করেন, তাহকিকের সময় বলেন না মাদ্দা, অর্থাৎ মূল অক্ষর কি কি, ঠিক সেরকম ইংলিশেও এরকম কিছু মূল অক্ষরের ব্যাপার আছে, রুট ওয়ার্ডের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। ওকে, আমরা এখন এই কিছু রুট ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে ভোকাবুলারি পড়তে পারি সেটা দেখব। যেমন আমরা শুরু করব হচ্ছে কি দিয়ে শুরু করি, মিস, MIS। মিস মানে হচ্ছে কি বলেন তো? মিস মানে হচ্ছে ঘৃণা বা বিদ্বেষ, ঘৃণা বা বিদ্বেষ, ঠিক আছে। যে কোনো ওয়ার্ডের সাথে যখন আমরা দেখব মিস আছে, যে কোনো ওয়ার্ডের শেষে যখন আমরা দেখব মিস আছে, তখন এই ওয়ার্ডটার সাথে অবশ্যই কি থাকবে, ঘৃণা রিলেটেড কোনো কিছু থাকবে। যেমন আমরা প্রথম যে ওয়ার্ডটা দেখব সেটা হচ্ছে মিসোজিনি। মিসোজিনি মানে কি বলেন তো? এই যে গাইনি আছে না, গাইনি বা জিনি, এটা মানে হচ্ছে নারী। তাহলে মিসোজিনি মানে হচ্ছে নারী বিদ্বেষ। অর্থাৎ যিনি বা যারা মনে করে যে পৃথিবীর সকল সমস্যার মূল হচ্ছে নারী, এরা কি করে, নারীদেরকে ঘৃণা করে, এদেরকে বলা হয় মিসোজিনি, ঠিক আছে। তাহলে রুট ওয়ার্ডটা কি, মিস। ওকে, আমরা আরেকটা ওয়ার্ড দেখি এখন। তাহলে যারা পুরুষদেরকে ঘৃণা করে তাদেরকে কি বলে, সেটাকে কি বলে? তাহলে মিস অ্যান্ড্রি। অ্যান্ড্রি মানে হচ্ছে পুরুষ, তাহলে মিস অ্যান্ড্রি মানে হচ্ছে পুরুষ বিদ্বেষ। আমি এটা লিখি নারী বিদ্বেষ, আর এটা হচ্ছে পুরুষ বিদ্বেষ, ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, রুট ওয়ার্ডটা মিস। মিস থাকলে আমরা ধরে নিব এর মধ্যে কি আছে, একটা মানে ঘৃণার ব্যাপার স্যাপার আছে, একটা বিদ্বেষ প্রসূত ব্যাপার স্যাপার আছে, তাই না? ওকে, আমরা আরো ওয়ার্ড, আর কি ওয়ার্ড হতে পারে বলেন তো? আপনারা কেউ জানলে আরো বলবেন। তারপর দেখেন, কিছু কিছু মানুষ নারী পুরুষ বলে কোনো কথা না, অর্থাৎ এরা সবাইকে ঘৃণা করে, সকল মানুষকেই ঘৃণা করে। একজন একটা ওয়ার্ড লিখেছে মিস হাসিনা। আচ্ছা, আমরা এগুলো আপাতত না বলি। ওকে, তারপর দেখেন, এরা হচ্ছে নারীকেও ঘৃণা করে, পুরুষকেও ঘৃণা করে, অর্থাৎ এরা মানব বিদ্বেষী, এরা মানুষকেই ঘৃণা করে। এটা কি হবে বলেন তো? তাহলে মিস অ্যানথ্রোপ, তাহলে মিস অ্যানথ্রোপ মানে হচ্ছে মানব বিদ্বেষী, তার মানে মানুষকেই ঘৃণা করে, মানব বিদ্বেষ। ওকে, তাহলে রুট ওয়ার্ড হচ্ছে মিস। আমরা এখানে আরো কয়েকটা ব্যাপার মনে রাখবো। এই অ্যানথ্রোপ মানে হচ্ছে কি, মানুষ, ঠিক আছে। অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষ, অ্যান্ড্রি মানে হচ্ছে কি বলেন তো, পুরুষ। এই যে হচ্ছে আপনার জেনি, জেনিটা বাক্যের মধ্যে আসলে কি হয়, জেনি উচ্চারণ হয়, আর শুরুতে আসলে হয় গাইনি। এই যে মানে স্ত্রীদেরকে যে সমস্ত রোগ, স্ত্রী রোগ যে সমস্ত ডাক্তাররা চিকিৎসা করেন তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে গাইনোকোলজিস্ট বলা হয় না? এই কারণে গাইনি মানে হচ্ছে নারী। এটা একটু খেয়াল রাখবেন, আমরা পরে আরো ওয়ার্ড শিখবো। দেখেন, কিছু কিছু মানুষ আছে, এরা কি করে, এরা হচ্ছে বিবাহকে ঘৃণা করে, এরা মনে করে বিয়েটা হচ্ছে পৃথিবীর সকল সমস্যার মূল। এদেরকে বলে হচ্ছে মিসোগ্যামি, অর্থাৎ বিবাহ বিদ্বেষ,
বিদ্বেষ, মানে বিয়ের প্রতি এদের প্রচুর ঘৃণা এরা। আচ্ছা, তাহলে এইটা কিন্তু একটা তত্ত্ব। তাহলে এই যারা বিদ্বেষী এদের সাথে আইএসটি যোগ করে দিলে কি হয়ে যাবে? যেমন হচ্ছে মিসোজেনিস্ট মানে নারী বিদ্বেষী, তারপরে পুরুষ বিদ্বেষী মিসঅ্যান্ড্রিস্ট, অর্থাৎ আইএসটি যোগ করে দিতে হবে এটার সাথে, তাহলে বিদ্বেষী হয়ে যাবে। তাহলে মিসঅ্যানথ্রোপিস্ট মানব বিদ্বেষী, তারপরে মিসোগ্যামিস্ট মানে বিবাহ বিদ্বেষী। ঠিক আছে, তাহলে মূল। আবার দেখেন কিছু কিছু মানুষ আছে এরা হচ্ছে শিশুদেরকে ঘৃণা করে, এদেরকে বলে হচ্ছে মিসোপেডিয়া, অর্থাৎ এরা শিশু বিদ্বেষ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে যারা শিশু, পেডিয়া মানে পেড মানে হচ্ছে শিশু, তাহলে শিশু বিদ্বেষ। তাহলে আমরা রুট ওয়ার্ডটা হচ্ছে এটা থাকলে কি দেখবো, যে এটার মধ্যে একটা ঘৃণার ব্যাপার স্যাপার আছে। তাহলে মিসোজেনি, মিসঅ্যান্ড্রি, মিসঅ্যানথ্রোপ, গ্যামি মানে কি? বিবাহ। আচ্ছা, আমরা এই যে এই ওয়ার্ডগুলো দিয়ে পরে আরো কিছু শিখবো, আপাতত এটা মনে রাখবো। গ্যামি মানে কি? গ্যামি মানে হচ্ছে বিবাহ, গ্যামি মানে হচ্ছে বিয়ে। ওকে, এবার আমরা আবার ব্যাক করি। তাহলে আমরা প্রথমত যে রুট ওয়ার্ডটা যে শিখলাম সেটা হচ্ছে মিস মানে ঘৃণা। তাহলে এটার অ্যান্টোনিম কি হতে পারে বলেন তো? এটার অ্যান্টোনিম হচ্ছে কি? মিস যেহেতু ঘৃণা, তাহলে অ্যান্টোনিম হচ্ছে ভালোবাসা। বিদ্বেষের অ্যান্টোনিম কি? ভালোবাসা। তাহলে এবার আমরা দেখব ওকে, আমরা এবার দেখব হচ্ছে ভালোবাসা, তার মানে হচ্ছে ফিল, FIL, ফাইল বা ফিল, এটা মানে হচ্ছে লাভ। প্রীতি বা ভালোবাসা, প্রেম, যাই বলেন না কেন, ফাইল বা ফিল এক ফাইলে যথেষ্ট, বুঝছেন? মানে এক ফাইলে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখে ফেলবো। তাহলে এই ফিল দিয়ে কি কি ওয়ার্ড হতে পারে বলেন তো? একটু আগে আমরা কি শিখলাম? বেশ ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু। একটু আগে আমরা কি শিখলাম? অ্যানথ্রোপ মানে মানুষ, তাই না? তাহলে আমরা দেখি ফিল অ্যানথ্রোপ মানে কি? ফিল অ্যানথ্রোপ, একটু আগে আমরা দেখে আসলাম। অ্যানথ্রোপ মানে কি? মানুষ। তাহলে ফিল অ্যানথ্রোপ মানে কি? মানব প্রেম, যেটা আমরা একটু আগে পড়ে এসেছিলাম কি? মানব প্রেম। একটু আগে মানব বিদ্বেষ দেখেছিলাম, মিসঅ্যানথ্রোপ। তাহলে এবার হচ্ছে ফিল অ্যানথ্রোপ। তাহলে যেই সমস্ত মানুষরা মানুষদেরকে ভালোবেসে অনেক কাজকাম করে, চ্যারিটেবল কাজকাম করে, তাদেরকে কি বলা হয়? এই দেখেন ফেরদাউস আলম ফাহিম কিন্তু অসাধারণ কমেন্ট করেছে, তাদেরকে বলা হয় ফিল্যান্থ্রোপিস্ট। তাহলে মানব প্রেমী, এটার ইংলিশ কি? এই যে আইএসটি যোগ করে দিলে কিন্তু আরেকটা নাউন সৃষ্টি হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। ভেরি গুড, ধন্যবাদ। আচ্ছা, তাহলে ফিল্যান্থ্রোপ মানে হচ্ছে মানব প্রেম, আর যারা এই সমস্ত মানব প্রেম করে তাদেরকে বলে ফিল্যান্থ্রোপিস্ট। তাহলে একটু আগে আমরা দেখলাম নারী বিদ্বেষ, তাহলে নারী প্রীতি বা নারী প্রেম কি হবে বলেন তো? এটা হচ্ছে ফিলোজেনি মানে হচ্ছে নারী প্রীতি বা নারী প্রেম। যারা মনে করে যে যাদের শুধুমাত্র নারীদের প্রতি প্রেম, এক জায়গায় কয়েকজন পুরুষ থাকলে কোনো নারী যদি ওর কাছে হেল্প চাই, খুব মানে আগ্রহী হয়ে হেল্প করে, আর কোনো পুরুষ মানুষ হেল্প চাইলে এরা আর কি হেল্প করতে চায় না, এরা খুবই অ্যাডভার্স বা অনাগ্রহ দেখায়, খুব বিরক্ত হয়, আরে পুরুষ মানুষ হেল্প চাইছে কেন। ঠিক আছে, তাহলে এদেরকে বলা হয় ফিলোজেনিস্ট। আইএসটি যোগ করে দিলে তাহলে এটা নারী প্রীতি বলতে পারি আমরা, তাই না? নারী প্রীতি, এরকম মানুষের অভাব নাই কিন্তু। আবার তাহলে এবার কি? আবার পুরুষ প্রীতি তাহলে কি হতে পারে বলেন তো? পুরুষ প্রীতি হচ্ছে ফিল্যান্ড্রি, মানে পুরুষদের প্রতি যাদের বেশি প্রেম, মানে শুধুমাত্র পুরুষদেরকে বেশি গুরুত্ব দেয়, এদেরকে কি বলে? ফিল্যান্ড্রি। ওকে,
এবার দেখেন তাহলে আর ফিল্ডে কি হতে পারে, আবার দেখেন পেডো, একটু আগে বললাম পেডো, পেডো মানে কি শিশু। যেমন দেখেন আমরা ওই যে শিশু ডাক্তার দেখায় না, ওদেরকে কি বলে বলতো পেডিয়াট্রিক্স, রুট ওয়ার্ডটা হচ্ছে পেডো, পেডো মানে হচ্ছে শিশু। তাহলে শিশুদেরকে যারা ভালোবাসে তাদেরকে বলা হচ্ছে পেডোফাইল, মানে শিশু প্রীতি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই পেডোফাইল শব্দটা কিন্তু পজিটিভ শব্দ না, তাই আচ্ছা পরে লাগবে সমস্যা। আচ্ছা যেটা বলছিলাম যে পেডোফাইল এই শব্দটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ শিশুদের প্রতি যেই সমস্ত মানুষেরা সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড এদেরকে বলা হয় পেডোফাইল। এটা নেগেটিভ ওয়ার্ড, কিন্তু এটা একটা গালি বা একটা মানে খারাপ খারাপ ওয়ার্ড পেডোফাইল, ঠিক আছে, যারা আর কি শিশুকামী বলা হয় এটা এদেরকে। ওকে, এবার দেখেন আমরা তাহলে আরেকটা জিনিস, আরেকটা ওয়ার্ড শিখি। বিবলিও মানে কি বলেন তো? বিবলিও, বিবলিও, বিবলিও মানে হচ্ছে বই। ওই যে কোনো বইয়ের শেষে দেখবেন দেওয়া থাকে হচ্ছে বিবলিওগ্রাফি, মানে গ্রন্থপঞ্জি। তাহলে বইয়ের প্রতি যাদের অনেক ভালোবাসা, বুক প্রেম, এরা বইকে প্রচুর ভালোবাসে, অনেক গুছিয়ে রাখে, কখনো মানে অনেক বই সংগ্রহ করতে চায়, এদেরকে কি বলে বলেন তো? বিবলিওফাইল। বিবলিওফাইল মানে কি গ্রন্থপ্রীতি, এটা সুন্দর বাংলা হচ্ছে গ্রন্থ প্রেম বললাম আর কি, গ্রন্থ প্রেম প্রীতি যা ইচ্ছা তাই বলেন। তাহলে বিবলিওফাইল, তাহলে রুট ওয়ার্ডটা কি? ফাইল। এই ফাইল থাকলে সাধারণত কি হয়, প্রেম মানে ভালোবাসা বা এইটার প্রতি আকর্ষণ, এই ব্যাপারটা আসবে। তাহলে আমরা আরও একটা ওয়ার্ড দেখি, আরেকটা ওয়ার্ড হচ্ছে ফিলোসফি। ফিলোসফি তো সাথে আপনারা পরিচিত, ফিলো মানে ভালোবাসা, সফি মানে হচ্ছে জ্ঞান। তাহলে জ্ঞানের প্রতি ভালোবাসাটাই মূলত আসলে দর্শন। জ্ঞানের প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে আপনি দার্শনিক হতে পারবেন না। এই জন্যই যারা জ্ঞানকে অনেক ভালোবাসে তাদেরকে বলা হয় হচ্ছে ফিলোসোফার, ইয়ার যোগ করে দিলেই। ওকে, তাহলে এখানে রুট ওয়ার্ডটা কি আমরা দেখলাম? ফাইল। রুট ওয়ার্ডটা হচ্ছে ফাইল। এর আগে দেখেছিলাম হচ্ছে মিস। তাহলে আগের অ্যান্টোনিম সবগুলো ঠিক আছে। ফিলোজেনি, ওকে, এগুলো বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা দিয়ে আরো অনেকগুলো ওয়ার্ড হয়, কিন্তু আমি সবগুলো ওয়ার্ড লিখছি না এই জন্য যে সবগুলো ওয়ার্ড আমাদের অ্যাডমিশন টেস্টে বা আমাদের পড়াশোনার জন্য খুব বেশি প্রযোজ্য না। আমরা শুধুমাত্র সেই ওয়ার্ডগুলোকেই গুরুত্ব দিচ্ছি যে ওয়ার্ডগুলো সাধারণত ভর্তি পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে? ওকে, আমরা আরেকটা ওয়ার্ড লিখেছিলাম না, কোনটা যেন? গ্যামি একটা ওয়ার্ড লিখেছিলাম, কই সেটা? আচ্ছা, একটা ওয়ার্ড লিখেছিলাম কি? গ্যামি। গ্যামি মানে কি বলেছিলাম? বিবাহ। তাহলে কেউ যদি এই এক বিবাহর যে প্রথা, এটাকে কি বলে বলেন তো? মোনোগ্যামি। একটু আগে কি বললাম? গ্যামি মানে বিবাহ, তাহলে মোনো মানে এক, মোনো মানে মনে রাখবেন ওয়ান, মোনো মানে হচ্ছে ওয়ান। তাহলে এক বিবাহ এই যে প্রথা, এটাকে বলা হয় মোনোগ্যামি। আমরা নতুন একটা ওয়ার্ড শিখলাম, মোনো মানে হচ্ছে এক, এটা আমরা লিখে রাখি, তাহলে পরবর্তীতে আমাদের কাজে লাগবে। মোনো মানে হচ্ছে এক, মনে থাকবে, এটা আমরা পরে আরো ওয়ার্ড শিখবো এখান থেকে। মোনো মানে হচ্ছে এক। ওকে, আমরা আবার ব্যাক করি, ঠিক আছে? তাহলে মোনোগ্যামি মানে হচ্ছে এক বিবাহ, এক বিবাহ। তাহলে এখান থেকে হচ্ছে এটার অ্যাডজেক্টিভ কি? এটা নাউন। তাহলে যারা হচ্ছে এক বিবাহ করে তাদেরকে বলা হচ্ছে মোনোগ্যামিস্ট, ঠিক আছে? মোনোগ্যামিস্ট। আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে মোনোগ্যামস, গ্যামস, অর্থাৎ মোনোগ্যামাস সোসাইটি। মানে আমাদের সোসাইটি সাধারণত কি বলেন তো? মোনোগ্যামাস সোসাইটি। আমাদের সোসাইটি কি বহুবিবাহ খুব বেশি জনপ্রিয় নাকি? জনপ্রিয় না। ওকে, এবার দেখেন এখান থেকে হচ্ছে যে দুই বিবাহ, এটা ইংলিশ কি হতে পারে বলেন তো? তাহলে বিগ্যামি, বিগ্যামি, দুই বিবাহ। বাই মানে দুই, যেমন আমরা বলি হচ্ছে
বাইসাইকেল বলি না, বাইসাইকেল মানে কি দ্বিচক্রযান, তাহলে বাই মানে হচ্ছে দুই, খুব সহজ কিন্তু। তাহলে বিগ্যামি মানে হচ্ছে দুই বিবাহ। এবার তাহলে বহু বিবাহের ইংলিশ কি হতে পারে বলেন তো? পলিগ্যামি। পলিগ্যামি মানে হচ্ছে বহু বিবাহ। পলি মানে হচ্ছে কি বহু, এটা মনে রাখবেন। পলি মানে হচ্ছে বহু আর গ্যামি মানে হচ্ছে বিবাহ, তাহলে পলিগ্যামি মানে হচ্ছে বহু বিবাহ। তাহলে যেই লোক বহু বিবাহ করে মানে একটার বেশি দুইটার বেশি বিবাহ করে তাকে আমরা কি বলি? পলিগ্যামিস্ট। আচ্ছা, এই বহু বিবাহর আরো একটা ইংলিশ আছে, সেটা কি বলেন তো? সেটা হলো পলিঅ্যান্ড্রি। আচ্ছা, একটু আগে আমরা পড়লাম না এই যে অ্যান্ড্রি মানে কি পুরুষ, তাহলে এইটার মানেও বহু বিবাহ, এটার মানেও বহু, পলিঅ্যান্ড্রি মানেও বহু বিবাহ, আবার পলিগ্যামি মানেও বহু বিবাহ। তাহলে দুইটার মানেই যদি বহু বিবাহ হয় তাহলে কোনটার মিনিং কি বলেন তো? একটা হচ্ছে একটা পুরুষ যখন একাধিক নারীকে বিবাহ করে তখন সেটা বলে পলিগ্যামি, আর যখন একটা নারী একাধিক পুরুষকে বিবাহ করে তখন সেটাকে বলা হয় হচ্ছে পলিঅ্যান্ড্রি। যেমন আমরা এই যে মহাভারতে দেখতে পাই দ্রৌপদীর কয়জন স্বামী ছিলেন? 5 জন স্বামী ছিলেন। তাহলে এরকম এটা এই যে নারীদের দ্বারা বহু বিবাহ, একাধিক পুরুষকে বিবাহ করা, এটাকে বলা হয় পলিঅ্যান্ড্রি। এখনো পর্যন্ত কোনো ট্রাইবাল সোসাইটিতে বা কোনো আদিবাসীদের মধ্যে একজন নারী একাধিক পুরুষকে বিয়ে করার প্রবণতা আছে, মানে একই সময়ে একাধিক পুরুষ স্বামী থাকলে সেটাকে বলা হয় পলিঅ্যান্ড্রি। মানে একজন স্ত্রী যখন একাধিক পুরুষ বিবাহ করে তখন সেটাকে বলে পলিঅ্যান্ড্রি, একজন পুরুষ যখন একাধিক নারীকে বিয়ে করে তখন সেটাকে বলা হয় পলিগ্যামি। তাহলে রুট ওয়ার্ডটা হচ্ছে গ্যামি। তাহলে পলি মানে আমরা কি শিখলাম? পলি মানে হচ্ছে বহু। আচ্ছা, এবার দেখেন, ওকে, একটু আগে কিন্তু আরেকটা ওয়ার্ড শিখেছিলাম, সেটা কি মনে আছে? মিসোগ্যামি। অর্থাৎ তাহলে এটা কি বলেন তো, একটু মনে করতে পারেন কিনা দেখেন তো। মিসোগ্যামি মানে হচ্ছে আপনার বিবাহ বিদ্বেষ, বিয়েকে ঘৃণা করে, এরা বিয়েকে খুবই ভয় পায়। ঠিক আছে, আচ্ছা বলেন, ভোকাবুলারি কি সহজ মনে হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? মানে ব্যাপারটা কি ইন্টারেস্টিং? আপনাদের কাছে কি মনে হয় এভাবে পড়লে কি মনে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে নাকি থাকবে না? একটু কমেন্ট করে জানান। এই পোলাপান আছে শুধু এই বিয়ে নিয়ে, এরা মনে করতেছে ভাই এরা ভোকাবুলারি নিয়ে এদের কোনো চিন্তা নাই, এরা এই 1 বিয়ে 2 বিয়ে 3 বিয়ে কে একাধিক বিয়ে করবে এগুলো নিয়ে ওদের চিন্তা। আসলে এইটা নেওয়ার জন্য আমরা তো ইয়ে করি নাই। ঠিক আছে, ওকে, এখন আমাকে জানান যে এটা মানে এই ওয়েটা কি ইন্টারেস্টিং মনে হচ্ছে আপনাদের কাছে? মানে ব্যাপার এভাবে পড়লে কি কাজ লাগবে কিনা, মানে আপনাদের কাছে কতটুকু ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হচ্ছে? ওকে, তুলনামূলক ইজি মনে হচ্ছে না? আচ্ছা, আমরা আরেকটা ওয়ার্ড লিখে রেখেছিলাম, আমরা এখন সেটাতে চলে যাব। যেমন সেটা হলো কি মনো মানে হচ্ছে এক। এই ওয়ার্ডটা অনেকবার পরীক্ষায় এসেছে, সেটা হলো মোনোটোনাস। মোনোটোনাস মানে কি বলেন তো? মোনোটোনাস টন, এই যে দেখেন টন মানে কি সুর না? টন বলি না আমরা টিউন বা টন, তাহলে মোনো মানে একই সুর। এখন একই গান একই টন যদি আপনি বারবার শোনেন একই জিনিস, যেমন হচ্ছে স্বজন হারানোর বেদনা, যদি আপনাকে বারবার স্বজন হারানোর বেদনার কথা শোনানো হয় তাহলে এই জিনিসটা আপনার আর কতক্ষণ ভালো লাগবে? একটা সময় আপনি কি হয়ে যাবেন বলেন তো? একটা সময় আপনি মানে আপনার মধ্যে কি চলে আসবে? একঘেয়েমি চলে আসবে, বিরক্ত চলে আসবে। তাহলে এই মোনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমিপূর্ণ। ওকে, তাহলে কি বললাম? মোনো আর টোন মানে একই টোন বারবার যদি আপনাকে শোনানো হয় সেটাকে বলা হয়
একঘেয়েমিপূর্ণ। ওকে, আর কি কি হতে পারে মনো দিয়ে? একটু আগে আমরা আরেকটা ওয়ার্ড দেখলাম, আমরা আরেকবার রিভাইজ করি। মনোগ্যামি। মনোগ্যামি মানে কি একটু আপনারা বলেন। আচ্ছা, মনো দিয়ে আরো কি হতে পারে? মনো মনোথিস্ট, TIEST। আচ্ছা, তার আগে বলেন এই যে থিস্ট মানে কি? থিস্ট মানে হচ্ছে আস্তিক আর নাস্তিক, এটা তো আপনারা জানেন। আস্তিক আর নাস্তিক মূলত এই যে অ্যাথিস্ট, ATIST, অ্যাথিস্ট মানে কি? আস্তিক। আর থিস্ট মানে অ্যাথিস্ট মানে হচ্ছে নাস্তিক। আর থিস্ট মানে কি বলেন তো? থিস্ট মানে হচ্ছে এটা মানে হচ্ছে নাস্তিক, আর থিস্ট মানে হচ্ছে আস্তিক, তাই না? তাহলে মনোথিস্ট মানে হচ্ছে যিনি এক স্রষ্টাতে বিশ্বাসী, তাদেরকে বলা হয় মনোথিস্ট। তাহলে মনোথিস্ট মানে কি? এক স্রষ্টাতে বিশ্বাসী, অর্থাৎ একেশ্বরবাদী। একেশ্বরবাদী অর্থাৎ যারা মুসলিম তারা হচ্ছে শুধুমাত্র একজন স্রষ্টাতে বিশ্বাস করেন। তাহলে মুসলিমদেরকে আমরা বলতে পারি দে আর মনোথিস্ট। মুসলিমস বিলিভ ইন মনোথিজম। ঠিক আছে, এবার দেখেন আমরা এই ওয়ার্ডটার সাথে কিন্তু পরিচিত যারা ইকোনমিক্স পড়েছি ইন্টারমিডিয়েটে। মনোপলি। এই পলি মানে কি বলেন? পলি মানে বহু, আর হচ্ছে মনো মানে কি? এক। তাহলে যেই বাজারে একজন বিক্রেতা থাকে আর অনেক ক্রেতা থাকে সেই বাজারকে কি বলে? মনোপলি। মানে হচ্ছে একচেটিয়া বাজার। ঠিক আছে, মনোপলি মানে হচ্ছে একচেটিয়া। তাহলে মনো মানে এক, পলি মানে বহু, অর্থাৎ একটি বাজারে যদি একজন বিক্রেতা থাকে এবং অনেকগুলো ক্রেতা থাকে সেই বাজারকে বলা হয় হচ্ছে মনোপলি বাজার। বুঝতে পারতেছেন? ওকে, আমরা মনো দিয়ে আর কি কি ওয়ার্ড হতে পারে বলেন তো? যেমন হচ্ছে আরেকটা ওয়ার্ড হয়, সেটা হচ্ছে মোনার্ক। ওকে, একচেটিয়া বাজারটা আমি লিখলাম না, দেখেন মোনার্কি, এটার নাম শুনেছেন? মোনার্কি। এই মনো মানে কি? এক, আর কি মানে হচ্ছে শাসন, অর্থাৎ এক ব্যক্তির শাসন। সেটাকে কি বলা হয়? রাজতন্ত্র। রাজতন্ত্রে কয়জন শাসন করে বলেন তো? রাজা কয়জন হয়? একজন হয়। এই জন্য মোনার্কি মানে বলা হয় হচ্ছে রাজতন্ত্র। ওকে, আচ্ছা, ভোকাবুলারি গুলো আমি বাংলা লিখতেছি না, আপনারা বাংলা লিখে নেন। ঠিক আছে, মোনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র। আমরা এই আর্কি দিয়ে আরো কিছু ওয়ার্ড শিখতে পারি। তাহলে আর্কি মানে কি বললাম? এই যে আর্চি বা আর্কি যাই বলেন না, কিন্তু এটা মানে হচ্ছে রাজ্য বা শাসন। আচ্ছা, আমরা আরেকটা এসে যাই। ওকে, ARCY মানে হচ্ছে রুল বা শাসন। তাহলে আমরা প্রথম যে ওয়ার্ডটা শিখেছি সেটা হচ্ছে মোনার্কি। মোনার্কি মানে কি? রাজতন্ত্র, এক ব্যক্তির শাসন। আরেকটা আছে অলিগার্কি। অর্থাৎ অল্প কিছু মানুষ যখন একটা দেশকে শাসন করে সেটাকে বলা হয় অলিগার্কি। অলিগার মানে হচ্ছে কতিপয়। যেমন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে অল্প কিছু ব্যবসায়িকরা কি করতো? নিয়ন্ত্রণ করত। যেমন রাশিয়ার ভ্লাদিমির পুতিন শাসন করে, এরপরে ওনার অল্প কিছু ব্যবসায়ী যারা অর্থনৈতিক ভাবে জায়ান্ট তারা কিন্তু রাশিয়াকে শাসন করে। এই যে তন্ত্র, এই তন্ত্রটাকে বলা হয় হচ্ছে অলিগার্কি, কতিপয় তন্ত্র। এটার বাংলা হচ্ছে কতিপয় তন্ত্র। এবার দেখেন প্যাট্রিয়ার্কি। এই যে প্যাট্রি বা প্যাটার মানে হচ্ছে বাবা। প্যাট্রি বা প্যাটার মানে হচ্ছে পিতা। তাহলে প্যাট্রিয়ার্কি মানে কি বলেন তো? পিতৃতন্ত্র।
প্যাট্রি। প্যাট্রি মানে হচ্ছে পুরুষতন্ত্র, পুরুষ বলি আমরা, প্যাট্রি মানে পুরুষ বা পিতা। ওকে, তাহলে প্যাট্রিয়ার্কি মানে হচ্ছে পুরুষতন্ত্র। আবার প্যাট্রি দিয়ে আরো কয়েকটা ওয়ার্ড আমরা শিখতে পারি, তাহলে এটা লিখে নেন আপনারা। যেমন দেখেন প্যাট্রি, প্যাট্রি, প্যাট্রিসাইড। এই সাইড মানে কি বলেন তো? হত্যা। সাইড থাকলে এটা কি হবে? হত্যা হবে। যেমন প্যাট্রিসাইড তাহলে কি? পিতৃহত্যা। আবার দেখেন যদি মাকে হত্যা করা হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিসাইড। তাহলে এটার মানে কি? মাতৃহত্যা। আবার অনেক সময় ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়, এটাকে কি বলা হয়? ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড। এই যে আমরা যেই সরকার মানে পতিত সরকারকে আমরা কি বলতেছি, তারা কিসের জন্য দায়ী? গণহত্যার জন্য দায়ী। তাহলে গণহত্যার ইংলিশ কি? জেনো। এই যে জেনো, জেনো মানে হচ্ছে গণ, সাইড মানে হত্যা, জেনোসাইড। জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। আমাদের আশিকুর রহমান কমেন্ট করেছেন, ঠিক আছে। তাহলে প্যাট্রিসাইড মানে মাতৃহত্যা, ম্যাট্রিসাইড মানে হচ্ছে প্যাট্রিসাইড মানে পিতৃহত্যা, ম্যাট্রিসাইড মানে মাতৃহত্যা। আবার দেখুন সুই, সুই মানে হচ্ছে নিজ। এটা সুন্দর একটা ওয়ার্ড বলছে ওরা। সুই মানে হচ্ছে নিজ, আত্ম। তাহলে সুইসাইড মানে হচ্ছে আত্মহত্যা। তারপরে দেখেন হার্ব, হার্ব মানে কি? হার্ব মানে যে লতা পাতা, তৃণ। তাহলে এখান থেকে হচ্ছে হার্বিসাইড মানে হচ্ছে তৃণ হত্যা, ঠিক আছে। মানে যে কোনো কিছুর আগে পরে হচ্ছে সাইড লাগাই দিলে কি হয়ে যাবে? সেটা হত্যা হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আমরা ওখান থেকে আবার ব্যাক আসি। তাহলে পিতৃতন্ত্র, এই যে আমাদের ফ্যামিলিগুলো কি চলে? সব বাবার কথা চলে, বাপ যা বলবে তাই হবে, বাপের কথার উপরে কোনো কথা নাই, ঠিক আছে। তাহলে আমাদের সাধারণত বাংলাদেশের ফ্যামিলিগুলো পুরুষতান্ত্রিক। তাহলে প্যাট্রিসাইড, প্যাট্রিসাইড মানে হচ্ছে পুরুষতন্ত্র। এখন কিছু কিছু ফ্যামিলি আছে বা কিছু কিছু সোসাইটি আছে, সেখানে কি বাপের কোনো দাম নাই, আরে বাপের কোনো গুরুত্ব নাই। এখানে কি? এখানে হচ্ছে মা যা বলবে সেটাই হচ্ছে কি কথা, অর্থাৎ মায়ের শাসন চলে। এটাকে কি বলে? ম্যাট্রিয়ার্কি। ম্যাট্রিয়ার্কি, RCHY। ম্যাট্রিয়ার্কি মানে কি? মাতৃতন্ত্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যাট্রিয়ার্কি মানে হচ্ছে মাতৃতন্ত্র। এবার দেখেন, এখন একটা গ্রুপ বলতেছে আমরা কোনো তন্ত্র মানি না, আরে মাতৃতন্ত্রও চলবে না, পিতৃতন্ত্রও চলবে না, কিসের রাজতন্ত্র, কিসের অলিগার্কি, মানে ওরা কিচ্ছু মানে না। ওদেরকে ওরা কি মানে? ওরা বলছে হচ্ছে অ্যানার্কি। অ্যানার্কি এটাকে কি বলে? নৈরাজ্য, মানে তন্ত্রহীন, কোনো তন্ত্র চলবে না। তাহলে অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য, এটা কিন্তু। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি সবগুলো ওয়ার্ড কিন্তু কোনো না একটা কোনো পরীক্ষায় এসেছে, বুঝতে পারছেন? তাহলে রুট ওয়ার্ডটা আমরা কি শিখলাম? আর কি? আর কি মানে হচ্ছে রুল বা শাসন। তাহলে মোনার্কি মানে এক ব্যক্তির শাসন, মানে রাজতন্ত্র। অলিগার্কি মানে কতিপয়, অলিগার মানে কতিপয়, তাহলে অলিগার্কি মানে হচ্ছে কতিপয়ের শাসন। প্যাট্রিয়ার্কি মানে পুরুষের শাসন। আবার ম্যাট্রিয়ার্কি মানে হচ্ছে মায়ের শাসন, মানে মাতৃতন্ত্র। আর প্যাট্রিয়ার্কি মানে পুরুষতন্ত্র। আরেক গ্রুপ বলতেছে কোনো শাসন চলবে না, সকল শাসন মানে কিছু কোনো শাসন এরা মানে না, এটাকে বলা হয় হচ্ছে অ্যানার্কি। আর যারা এই অ্যানার্কি তত্ত্বে বিশ্বাস করে ওদেরকে বলা হয় অ্যানার্কিস্ট, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম রুট ওয়ার্ডটা কি? আর্কি বা শাসন। এবার আমরা চলে যাব পরেরটায়, পরের এসে চলে যাই। আচ্ছা আচ্ছা, কি মোটামুটি ক্লাস কি বোঝা যাচ্ছে বলেন তো? মানে এইভাবে ভোকাবুলারি পড়লে ভোকাবুলারি কি ইজি লাগতেছে নাকি লাগতেছে না? দ্রুত একটু কমেন্ট করে জানান। আমি আসলে বুঝতে চাচ্ছি যে স্টুডেন্টরা এটাতে ইজি ফিল করতেছে নাকি মানে ভোকাবুলারির এই পড়ার এই স্টাইলটা আপনার কাছে কেমন লাগতেছে বলেন। মানে ভোকাবুলারিটা কি ইন্টারেস্টিং? এই যে এরকম ভোকাবুলারি যদি আরেকবার শোনা যায় তাহলে কি মনে থাকার সম্ভাবনাটা বেশি বাড়বে না? আপনারা একটু কমেন্ট করে দ্রুত জানান। ইফাত সাহা বলতেছে জি স্যার, ইজি লাগতেছে, ভেরি গুড। মার্জিয়া কনা বলতেছে, জেরিন বলতেছে ইয়েস, ভেরি গুড। আচ্ছা, আমরা এবার আরেকটা রুট ওয়ার্ড দেখব। সেই রুট ওয়ার্ডটা হচ্ছে ভোর, VOR।
আর ই, ভোর মানে হচ্ছে খাওয়া। তাহলে যে কোনো ওয়ার্ডের সাথে যদি আমরা দেখি ভিও আর ই আছে, তাহলে তাহলে কি হবে, এটার মধ্যে একটা খাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকবে। যেমন নাজনীন নাজনীন বলতেছে হার্বিসাইড, আমরা একটু আগে দেখে আসলাম তৃণহত্যা। তাহলে কেউ যদি শুধুমাত্র কি খায়, এই যে হার্ব মানে কি বলেন তো, তৃণ, গাছপালা। এই যে হার্বাল মেডিসিন বলে না, হার্বাল কসমেটিক্স, মানে কি এই কসমেটিক্সটা গাছপালা থেকে তৈরি করা হয়েছে, এই জন্য এটাকে কি বলা হয়, হার্বাল বলা হয়। তাহলে হার্ব মানে হচ্ছে তৃণ, তাহলে হার্বিভোরাস। তাহলে ভোর মানে খাওয়া, হার্বিভোরাস মানে হচ্ছে তৃণভোজী। এই যে আমাদের মধ্যে অনেকে এরা কখনোই মাংস খায় না, এরা শুধুমাত্র কি খায়, এরা সবসময় গাছ লতা পাতা শাক সবজি এগুলো খায়, এদেরকে বলা হয় হার্বিভোরাস। ঠিক আছে, অর্থাৎ তৃণভোজী। আপনারা বাংলা লিখে নেন, তৃণভোজী। আবার আর এক গ্রুপ আছে, না ভাই আমি শুধুমাত্র শাকসবজিকে কাজ হবে না, ওরা কি খায়, ওরা মাংস খায়, এই মাংসও খায় ওরা, তাহলে ওদেরকে বলা হয় কার্নিভোরাস। এই যে ভোরাস মানে কি খাদক, তাহলে এরা হচ্ছে মাংস খাদক। ঠিক আছে, মাংসাশী। তাহলে কার্ন মানে মাংস, ভোরাস মানে হচ্ছে খাদক, তাহলে কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী। ওকে, আর এক গ্রুপ আছে এই তৃণও খায়। আচ্ছা, আরেকটা হচ্ছে PSCI। পিসি মানে কি, মাছ। পিসি মানে হচ্ছে মাছ, ওই যে পিসি কালচার বলে না, মৎস্য চাষ, এখান থেকে হচ্ছে পিসি মানে মাছ। তাহলে যারা শুধুমাত্র মাছ খায় এদেরকে বলা হয় পিসিকালচার, পিসিভোরাস। তাহলে এটা হচ্ছে মাংসভোজী, পিসিভোরাস মানে হচ্ছে মাংসভোজী। এবার হচ্ছে দেখেন আর একটা গ্রুপ আছে আমাদের মতো, যারা এরা মাছ খায় মাংস খায়, তারপরে কি শাক সবজি যা দিবেন তাই খায়, মানে জিনিসটা শুধু কি হওয়া দরকার, হালাল হওয়া দরকার। হালাল হইলেই আমাদের মতো কিছু গ্রুপ আছে এরা সব খায়। ঠিক আছে, হালাল হইলেই সব খায়। এদেরকে কি বলা হয় বলেন তো, এদেরকে বলা হয় হচ্ছে অমনিভোরাস, মানে হচ্ছে সর্বভুক, সব কিছু খায়, এদেরকে বলা হয় অমনিভোরাস। ঠিক আছে, সর্বভুক অমনিভোরাস। ঠিক আছে, তার রুট ওয়ার্ডটা হচ্ছে VORE, ভোর মানে হচ্ছে খাওয়া। এখন এই যে যারা, তাহলে ভোরাস মানে হচ্ছে ভোরাসিটি মানে কি বলেন তো, ভোরাসিটি মানে হচ্ছে খাদকতা, পেটুকতা। ঠিক আছে, ভোরাসিটি মানে হচ্ছে খাদকতা বা পেটুকতা। তাহলে রুট ওয়ার্ডটা হচ্ছে আমাদের ইকরাম ভাই বরিশাল শাখার সাবেক পরিচালক আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছেন। বরিশাল শাখাকে ধন্যবাদ জানাচ্ছি, বরিশাল ফোকাস শাখাকে, এবং ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ইকরাম ভাইকে। ওকে, ভোরাসিটি মানে হচ্ছে খাদকতা। ঠিক আছে, রুট ওয়ার্ডটা হচ্ছে ভোরাস। ওকে, দেখেন তো হয়েছে কিনা। আমরা পরের ওয়ার্ডে চলে যাব, তাহলে পরের স্লাইডে চলে যাব। আমরা একটু আগে একটা দেখলাম, এই যে অমনি মানে হচ্ছে অল বা সর্ব, এইটা থেকে আমরা আরো কিছু ওয়ার্ড শিখব। অমনি, OMNI, অমনি মানে কি, সর্ব। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। যেমন দেখেন অমনি মানে কি বললাম, সর্ব বা অল। আচ্ছা, তাহলে একটু আগে যে ওয়ার্ডটা দেখলাম এটার মানে কি, অমনিভোরাস। আপনারা বলেন, এবার বলেন অমনি প্রেজেন্ট মানে কি বলেন তো, অমনি প্রেজেন্ট, খুব ইন্টারেস্টিং ওয়ার্ড। অমনি প্রেজেন্ট মানে যিনি সব জায়গাতে উপস্থিত থাকেন, তাকে কি বলা হয়, সর্বত্র উপস্থিত বা সর্বত্র বিরাজমান, এটা কি বলা হয়, অমনি প্রেজেন্ট। যেমন কেউ বলেন
ঈশ্বর সর্বত্র বিরাজমান, অর্থাৎ দ্য গড ইজ অমনিপ্রেজেন্ট। ঠিক আছে, ওকে। এবার দেখেন আরেকটা ওয়ার্ড কি, অমনিশিয়েন্ট, SCIENT, অমনিশিয়েন্ট। অমনিশিয়েন্ট মানে হচ্ছে জ্ঞাত। তাহলে অমনিশিয়েন্ট মানে কি, সর্বজ্ঞাত। আচ্ছা, অনেকেই নামাজের কথা বলতেছেন, আমরা যারা জামাতে নামাজ পড়তে চাই তারা চাইলে নামাজে চলে যেতে পারেন, সমস্যা নাই। ক্লাসটা যেহেতু অনলাইনে থাকবে, আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারেন। ঠিক আছে ভাইয়া, ক্লাসটা অনলাইনে থাকবে, তো আমরা নামাজের জন্য ক্লাসের বিরতি দিচ্ছি না। আপনারা যারা নামাজ পড়তে যেতে চান জামাতে নামাজ পড়ে আসেন, এই ক্লাসটা যেহেতু অনলাইনে থাকবে আপনারা বাকি অংশটুকু পরে দেখতে পারবেন। ঠিক আছে, আর যারা নামাজে যাচ্ছে না তারা ক্লাসটা করুক। ওকে, তাহলে অমনিশিয়েন্ট মানে কি, সর্বজ্ঞাত, সর্বজ্ঞাত। আচ্ছা, আরেকটা ওয়ার্ড দেখবো আমরা, অমনিপোটেন্ট। অমনিপোটেন্ট, এই পোটেন্ট মানে কি বলেন তো, শক্তিশালী, শক্তিশালী। তাহলে অমনিপোটেন্ট মানে কি, সর্বশক্তিশালী। মানে আল্লাহ তাআলাকে আমরা কি বলি, অমনিপোটেন্ট, অলমাইটি। তাহলে রুট ওয়ার্ডগুলো হচ্ছে, রুট ওয়ার্ডটা হচ্ছে অমনি। এই অমনি ওয়ার্ডটা আমরা যেখানেই দেখব তাহলে সেটার মধ্যে কি থাকবে, সর্ব একটা ব্যাপার থাকবে। যেমন অমনিভোরাস, সর্বভুক, অমনিপ্রেজেন্ট, সর্বত্র বিরাজমান। তারপরে হচ্ছে অমনিশিয়েন্ট, সর্বজ্ঞাত, অমনিপোটেন্ট, সর্বশক্তিশালী। এখানে আমরা আরেকটা ওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে পোটেন্ট। এই পট দিয়ে আমরা আরো শিখব। পট মানে হচ্ছে ক্ষমতা। পট মানে পাত্রও হয়, কিন্তু রুট ওয়ার্ড হিসেবে পট দিয়ে আমরা আরো কয়েকটা ওয়ার্ড শিখব। পরবর্তী স্লাইডে চলে যাব। আচ্ছা দেখেন, তাহলে পট, এই যে পট মানে কি বলেন তো, পট মানে হচ্ছে ক্ষমতা, এনার্জি, ক্ষমতা, এনার্জি বা পাওয়ার। ঠিক আছে, তাহলে প্রথমত যে ওয়ার্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে পোটেন্ট। পট মানে ক্ষমতা, আর পোটেন্ট মানে হচ্ছে ক্ষমতাশালী। ঠিক আছে, ক্ষমতাবান। ওকে, তাহলে ক্ষমতাশালী, শক্তিশালী। পট মানে শক্তি আর পোটেন্ট মানে শক্তিশালী। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে বলেন তো, খুবই মজার ব্যাপার, ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট মানে কি, আচ্ছা পোটেন্ট মানে ক্ষমতাশালী হয় আবার সক্ষম হয়, তাহলে ইম্পোর্টেন্ট মানে কি, অক্ষম। খুবই মজার ব্যাপার, সহজ কিন্তু খুবই সহজ। দেখেন আমরা এই পট, এই রুট ওয়ার্ড দিয়ে কয়েকটা ওয়ার্ড শিখবো। তাহলে এটা নাউন কি বলেন তো, এটা নাউন আবার কি, পটেন্সি। পটেন্সি, এটার মিনিংটা কি তখন, সেটা তখন মিনিং হচ্ছে ক্ষমতা, ক্ষমতা। আবার এটার অ্যান্টোনিম কি, এটার অ্যান্টোনিম হচ্ছে ইম্পোটেন্সি। রুট ওয়ার্ড কি, পট, রুট ওয়ার্ডটা কিন্তু ধরতে হবে, পট, POT, পট। পট মানে হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছেন ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর অন্যতম সিনিয়র শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধেয় জাহিনুর রহমান বিদ্যুৎ ভাই। ক্লাসের পক্ষ থেকে আমরা জাহিনুর রহমান বিদ্যুৎ ভাইকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা, আমরা শিক্ষার্থীদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখতে চাই, ইংলিশ টেক্সট বই নিয়ে আমাদের যে সমস্যা, আমাদের টেক্সট বইটা কিভাবে পড়বো, কোন বই থেকে পড়লে ভালো হয়, তাদের জন্য বলে রাখতে চাই আমাদের টেক্সট বইয়ের, টেক্সট প্যানাসিয়া বইয়ের রাইটার, অন্যতম একজন রাইটার আমাদের জাহিনুর রহমান বিদ্যুৎ ভাই। তো আমাদের টেক্সট বইয়ের জন্য আমরা চোখ বন্ধ করে টেক্সট প্যানাসিয়া বই কিনতে পারি। এই বইটা অসাধারণ, আর টেক্সট বইয়ের সকল সমস্যার সমাধান আর টেক্সট প্যানাসিয়া বই পাবেন। বাজারে যে কোনো বই থেকে টেক্সট প্যানাসিয়া বইটা মানে, গুণে এবং সব দিক থেকে সুন্দর। ঠিক আছে, তো আমি সকলকে, অনেকে যারা জিজ্ঞাসা করেছেন কমেন্ট বক্সে যে ভাই টেক্সট বই পড়ার জন্য কোন বইটা সবচেয়ে ভালো হবে, তা আমি তাদেরকে বলবো টেক্সট প্যানাসিয়া কিনতে। টেক্সট প্যানাসিয়া
এমসিকিউটা যেমন কভার করবে, আপনার রিটেনটাও একই সাথে কভার করবে। এর পাশাপাশি এর মধ্যে হচ্ছে আপনার প্রত্যেকটা প্যাসেজে সুন্দর করে ভেঙে 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 অর্থ দেওয়া রয়েছে, ভোকাবুলারি দেওয়া রয়েছে, প্রত্যেকটা লেসনের শেষে আবার রিটেন দেওয়া রয়েছে যে এই লেসন থেকে রিটেন কি প্যারাগ্রাফ আসতে পারে, কি ব্যাখ্যা আসতে পারে। খুব সুন্দর করে বইটা সাজানো হয়েছে। আপনারা যে কোনো লাইব্রেরিতে অথবা প্যানাশিয়ার অনলাইনে আপনি কল দিতে পারেন, অনলাইনে আপনারা নক দিয়ে টেক্সট প্যানাশিয়া বইটা সংগ্রহ করতে পারেন। একজন জিজ্ঞাসা করেছেন ভাই দাম কত? টেক্সট প্যানাশিয়া বইয়ের দাম সম্ভবত 340 টাকা। ঠিক আছে, আমি সবাইকে যারা টেক্সটের জন্য কোন বইটা কিনতে চাচ্ছেন এটা জিজ্ঞাসা করেছিলেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে টেক্সট প্যানাশিয়া। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম, তাহলে পোটেন্ট মানে শক্তিশালী। আচ্ছা, ইম্পর্টেন্সি মানে কি? সক্ষমতা। তাহলে ইম্পর্টেন্সি মানে কি হবে বলেন তো? ইম্পর্টেন্সি মানে কি হবে? উল্টাটা হয়ে যাবে, সেটা হচ্ছে অক্ষমতা, তাই না? অক্ষমতা। ইম্পর্টেন্সি মানে হচ্ছে অক্ষমতা। এবার দেখেন আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে কি বলেন তো? মানে যেই শিয়াল এখন শক্তিশালী না কিন্তু আগামীতে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই শিয়ালকে বলা হয় হচ্ছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনাময়ী। ঠিক আছে, পোটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনাময়ী। যেমন এখন যারা ক্লাস করতেছে এরা সবাই পোটেনশিয়াল ঢাবি স্টুডেন্ট। ঠিক আছে, অল অফ দ্য স্টুডেন্টস হিয়ার আর পোটেনশিয়াল ডিইউ স্টুডেন্ট, মানে আপনারা হচ্ছে সম্ভাবনাময়ী। দেবাশিস দেবনাথ ও বলতেছে 1 বছর আগেও আমি এই ক্লাসগুলো করেছিলাম। ও আমাদের সাবেক শিক্ষার্থী। অনেক অনেক ধন্যবাদ দেবাশিস, আপনি ক্লাসে যুক্ত হয়েছেন, এজন্য আপনাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমাদের ক্লাসের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে পোটেনশিয়াল মানে কি? সম্ভাবনাময়ী। তাহলে যেই শিয়ালের এখন শক্তি নাই, পরবর্তীতে শক্তি হওয়ার সম্ভাবনা আছে, তাকে বলা হয় পোটেনশিয়াল। আচ্ছা, দেখি আপনাদের কেমন মনে আছে। একটু আগে আরেকটা ওয়ার্ড পড়ে আসলাম, এই অমনিপোটেন্ট মানে কি বলেন? অমনিপটেন্ট মানে কি? কমেন্ট করে জানান। অমনিপোটেন্ট একটু আগে পড়লাম অমনিপোটেন্ট, দেখি কেমন মনে আছে। অমনিপোটেন্ট দেখি কে? সর্বক্ষমতা। ভেরি গুড, ইশতিয়াক আহমেদ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এবার আমরা আরেকটা রুট ওয়ার্ড দেখব, সেটা হচ্ছে প্যাথি। প্যাথি মানে হচ্ছে ফিলিং, অনুভূতি, তাই না? এই ঢাকা ইউনিভার্সিটি বা যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা নেন, এরা সবাই আমাদের অনুভূতি নিয়ে খেলা করে, আমাদের ফিলিং নিয়ে প্রচুর খেলা করে। ঠিক আছে, আমাদের অনুভূতি নিয়ে এরা খেলা করে। এই অনুভূতি নিয়ে খেলা করে ইউনিভার্সিটি, এই জন্য কোশ্চেনও দেয় হচ্ছে আমাদের অনুভূতি নিয়ে। ঠিক আছে, আমাদের অনুভূতি নিয়ে খেলা করার জন্য এই পরীক্ষায় হচ্ছে আমাদের ফিলিং নিয়ে ওনারা কোশ্চেন দেন। যেমন একটা ওয়ার্ড হচ্ছে সিম্প্যাথি। তারপরে কি? এমপ্যাথি। তারপরে হচ্ছে অ্যান্টিপ্যাথি। তারপরে কি বলেন তো? টেলিপ্যাথি। তাহলে প্রচুর ফিলিং নিয়ে খেলা করে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আমাদের, তাই না? তাহলে এই প্যাথি মানেগুলো কি হতে পারে বলেন? তারপর আরেকটা আছে হচ্ছে অ্যাপাথি। তো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি? অনুভূতি, ফিলিং আছে। ঠিক আছে, তাহলে সিম্প্যাথি মানে কি বলেন তো? একই রকম অনুভূতি। সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি, অনুভূতি, মানে একই রকম অনুভূতি থাকলে সেটাকে বলা হয় হচ্ছে সিম্প্যাথি। আরেকজন হচ্ছে হোমিওপ্যাথি।
আরে হোমিওপ্যাথি কই পাচ্ছেন আপনি, এখানে হোমিওপ্যাথি লেখে নাই, কে যেন লিখছে। আচ্ছা, তাহলে একই রকম অনুভূতি হলে সহানুভূতি, সিম্প্যাথি। সহানুভূতি, অনুভূতি থাকবে এর মধ্যে, তাই না? আবার দেখেন সিম্প্যাথি, আবার যদি বিপরীত অনুভূতি হয় সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি, বিপরীত অনুভূতি হলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিপ্যাথি। অর্থাৎ যখন আপনার শত্রু দুঃখ পায় তখন আপনি কি পান? আনন্দ পান। আবার আপনার শত্রু যদি আনন্দ পায় তখন আপনি কি পান? কষ্ট পান। অর্থাৎ অন্যের বিপরীত অনুভূতি হলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে তাহলে বাংলা কি হতে পারে বলেন তো? অ্যান্টিপ্যাথির বাংলা কি? বিদ্বেষ, বিদ্বেষ অনুভূতি আর কি, বিদ্বেষ, বিপরীত অনুভূতি, ঠিক আছে? অ্যান্টিপ্যাথেটিক, শত্রুতা পরায়ণ আর কি। আচ্ছা, এবার দেখেন সিম্প্যাথি আর এমপ্যাথি এর মধ্যে পার্থক্য কি? এমপ্যাথিটা হচ্ছে আরো মানে আরো বেশি কি, আরো বেশি সহমর্মী, সহমর্মিতা। যেমন মনে করেন আপনি হচ্ছে আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি বলেন ভাই আমরা খুব কষ্টে আছি, এই যেমন বন্যা হচ্ছিল মনে করেন কয়েকদিন আগে, তো ওদের প্রতি আমাদের কি প্রচুর সিম্প্যাথি প্রকাশ করতেছে আমরা ঢাকার মধ্য থেকে বসে বসে, ঠিক আছে? কিন্তু যারা হচ্ছে ওখানে যাচ্ছে ওরা কি কষ্টে আছে, ওরা হচ্ছে তাদের প্রতি এমপ্যাথি প্রদর্শন করতেছে। আচ্ছা, তাহলে এমপ্যাথি মানে হচ্ছে, এমপ্যাথি হচ্ছে আরো ডিপ, এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে কি? সহমর্মিতা, সহমর্মিতা, ঠিক আছে? দেখেন সবগুলোর মধ্যে কি অনুভূতি আছে। এবার দেখেন টেলিপ্যাথি, অর্থাৎ দূর থেকে অনুভূতি, দূরানুভূতি। যেমন দেখেন এই যে বলে না যে সন্তান যখন বিদেশে থাকে, সন্তান বিদেশে থাকলেও যদি কষ্ট পায়, মা এটা ঠিক পায়, তো দূর থেকে মা বুঝতে পারে মায়ের জানের মধ্যে বা মায়ের অন্তরের মধ্যে কেমন একটা অনুভূতি করে ওঠে না? দূর থেকেও এই যে সন্তানের প্রতি যে অনুভূতি, এটাকে বলা হয় হচ্ছে কি? দূরানুভূতি, ঠিক আছে? টেলি মানে দূর, মানে আর প্যাথি মানে এটাকে দূরানুভূতি বলতে পারি আমরা। আচ্ছা, অ্যাপাথি মানে হচ্ছে ওর হচ্ছে সিম্প্যাথিও নাই, অ্যান্টিপ্যাথিও নাই, ওর কোনো অনুভূতি নাই, অনুভূতিহীন। এই অ্যাপাথি মানে হচ্ছে ঔদাসীন্য, ঔদাসীন্য বানানটা কি ঠিক আছে? উদাসীন আর কি, উদাসীন্য মানে সে আর কি কোনো কিচ্ছুতে নাই, মানে সব কিছুর বাইরে। ও হচ্ছে ও সিম্প্যাথি, এমপ্যাথি, অ্যান্টিপ্যাথি, টেলিপ্যাথি কোনোটাই নাই। ক্লিয়ার? তাহলে রুট ওয়ার্ডটা হচ্ছে প্যাথি। ওকে, এবার আমরা আরো একটা রুট ওয়ার্ড দেখব, পরের স্লাইডে চলে যাব। ওকে, দেখেন এবার আমরা যেটা দেখব এমবি। এমবি মানে হচ্ছে উভয় বা দুই, উভয় বা দুই। যেমন এমবি কিউএস, এরপর হচ্ছে এমবি ভ্যালেন্ট, এমবি ভ্যালেন্ট, এমবি ভার্ট, এবার হচ্ছে এমবি ডেক্সট্রাস, ডেক্সটারস, অ্যাম্বিডেক্সটারস। ওকে, তাহলে আমরা সবগুলো ওয়ার্ডের মধ্যে কি দেখতে পাচ্ছি? এমবি। এমবি যদি কোনো ওয়ার্ডের মধ্যে থাকে তাহলে আমরা ধরে নেব এর মধ্যে দুই এর একটা ভাব আছে, ঠিক আছে? এমবি যদি থাকে, একজন লিখেছে এক বড় না দুই বড়, সাজ্জাদ স্যারের মন বড়। এখানে কি ভোট হচ্ছে নাকি বুঝলাম না। আমি ভোটে দাঁড়াচ্ছি না, আমি হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি বা ছাত্রদের কোনো সংগঠন বা কোনো দল থেকে ভোটে দাঁড়াচ্ছে না, আমার নামে স্লোগান দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? একও বড় দুইও বড়, আমার মন এত বড় না আসলে। ওকে, তো এই অনেকে স্লোগান দিচ্ছে কমেন্ট বক্সে, স্লোগান দেওয়ার কোনো দরকার নাই, আমি ভোট দাঁড়াচ্ছি না। আচ্ছা, এখন তাহলে এমবি মানে কি? দুই। তাহলে অ্যাম্বিগিউয়াস মানে কি বলেন তো? মানে এমন কোনো কথা বলা যে কথা দুইটাই মিনিং হতে পারে, ঠিক আছে? যে কথার দুইটা মিনিং হতে পারে, অর্থাৎ দুইটা অর্থ। এটাকে কি বলে সুন্দর বাংলায়? বলে দ্ব্যর্থবোধক, বলে না? দ্ব্যর্থবোধক
দ্ব্যর্থবোধক মানে হচ্ছে দুইটা অর্থবোধক, মানে এমন কোনো কিছু বলা যেটাকে স্পষ্ট না অস্পষ্ট, দুইটা অর্থই হতে পারে, এটাও হতে পারে ওটাও হতে পারে। যেমন এই যে একজন বলছে ভাই জয় বাংলা, তো জয় বাংলা মূলত কি আওয়ামী লীগের একটা স্লোগান, বাংলাদেশ ছাত্রলীগের একটা স্লোগান ছিল। আবার পিনাকি ভট্টাচার্য জয় বাংলা মানে কি বলে যে জিনিসটা মানে নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে জয় বাংলা দ্বারা পিনাকি ভট্টাচার্য এটা বোঝাইতে চাই। তাহলে এখানে জয় বাংলা শব্দটা এখন কি এটা অনেকটা কি হয়ে গেছে, মানে অ্যাম্বিগিউয়াস হয়ে গেছে, মানে কোন অর্থে ব্যবহার করতেছেন এটা বোঝাটা কঠিন। ওকে, দ্ব্যর্থবোধক। অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে দোটানা, অ্যাম্বিভ্যালেন্ট মানে দোটানা বা হচ্ছে মিশ্র অনুভূতি, মানে দুইটা অনুভূতি, অ্যাম্বিভ্যালেন্ট ফিলিং। অ্যাম্বিভ্যালেন্ট, যদি আমি অ্যাম্বিভ্যালেন্ট ফিলিং লিখি, অ্যাম্বিভ্যালেন্ট ফিলিং মানে মানে মিশ্র অনুভূতি, মানে আসলে দুঃখ পাচ্ছেন নাকি আপনি আনন্দ পাচ্ছেন এটা বোঝা যাচ্ছে না, এটা মাঝামাঝি, মানে একবার মনে হচ্ছে দুঃখ, একবার মনে হচ্ছে কষ্ট, এই দুইটার মাঝামাঝি যে অনুভূতি সেটাকে বলা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট অনুভূতি। আমি ফান করার জন্য বলে থাকি একজনের স্বামী মারা গেছে, তো একজনের স্বামী মারা গেলে অল্প বয়স তো নিঃসন্দেহে অনেক কষ্ট পাচ্ছেন, কান্নাকাটি করতেছে, ঠিক ওই সময় একটা ফোন আসে, বলে যে আপনার স্বামী হচ্ছে কি ইন্স্যুরেন্স করেছিল, তো ইন্স্যুরেন্সের জন্য আপনি 1 কোটি টাকা পাচ্ছেন। তো দেখেন একদিকে সে হচ্ছে স্বামী মরা দুঃখ, আবার একদিকে 1 কোটি টাকা পাওয়ার আনন্দ, এই যে দুইটা অনুভূতি একটা কি দোটানা অনুভূতি, এরকম অনুভূতিকে আমরা বলতে পারি অ্যাম্বিভ্যালেন্ট ফিলিং। ঠিক আছে, মিশ্র অনুভূতি। এবার দেখেন আমরা আরেকটা ওয়ার্ড দেখব, অ্যাম্বিভার্ট। আমরা ইন্ট্রোভার্টের সাথে পরিচিত, এক্সট্রোভার্টের সাথে পরিচিত, এখানে লিখলাম ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট অন্তর্মুখী, এক্সট্রোভার্ট মানে কি এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট, যারা হচ্ছে অন্তর্মুখী, যারা মানে নিজের সার্কেলের মধ্যে ঘরের মধ্যে খুব বেশি চটপট করে, মানে একটু মানুষের বাইরে গেলে আর কোনো কথা বলতে চায় না, ঘর কোনো টাইপের, এদেরকে আমরা বলে থাকি ইন্ট্রোভার্ট। আর যারা হচ্ছে কি যারা হচ্ছে ঘরের মধ্যে এত কথা বলা না, ওরা হচ্ছে ফাঁকা জায়গাতে গেলেই মানে যে কোনো জায়গায় যে মানুষের সাথে মিশতে পারে, ভালো অনেক মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, কথা বলতে পারে, এদেরকে বলা হয় হচ্ছে এক্সট্রোভার্ট, তাই না? ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট এটাও আমরা বুঝি। কিন্তু কেউ আছে ওরা হচ্ছে কোনো সময় ইন্ট্রোভার্ট, কোনো সময় আবার এক্সট্রোভার্ট, তার মানে ওদের দুইটা গুণই ওদের মধ্যে আছে। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকে তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাম্বিভার্ট, মানে উভয়মুখী, ওরা কোনো সময় ইন্ট্রোভার্ট, কোনো সময় এক্সট্রোভার্ট, এদেরকে বলা হয় অ্যাম্বিভার্ট। ঠিক আছে, অর্থাৎ এই এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্টের মাঝামাঝি অবস্থায় আছে এরা, এদেরকে বলা হয় অ্যাম্বিভার্ট। তাহলে অ্যাম্বিভার্ট মানে কি উভয়মুখী। আচ্ছা, অ্যাম্বিডেক্সটারাস, অ্যাম্বি মানে কি দুই, ডেক্সটারাস মানে হচ্ছে দক্ষ, তাহলে দুই দিকে যারা দক্ষ, এই যে বাংলায় একটা এক কথায় প্রকাশ আছে না, বাংলা একটা এক কথায় প্রকাশ ইংলিশ আছে না, যে হচ্ছে 2 হাত সমান চলে যার, তাকে কি বলা হয় বলেন তো? 2 হাত সমান চলে যার। একজন বলছে মুরব্বি, এখানে মুরব্বি, আমি তো অবশ্যই মুরব্বি, আমি এখানে কি করলাম যে আপনারা আমাকে মুরব্বি বলতেছেন, এটাতে বুঝতে পারতেছি না। আচ্ছা, তাহলে কি বলছিলাম, 2 হাত সমান চলে যার, এক কথায় তাকে কি বলা হয়? সব্যসাচী। ঠিক অ্যাম্বিডেক্সটারাস মানে হচ্ছে দেখেন দুই দিকেই যে দক্ষ, মানে ডান হাতেও যিনি দক্ষ আবার বাম হাতেও যিনি দক্ষ, তাকে বলা হয় অ্যাম্বিডেক্সটারাস, অর্থাৎ দুই দিকেই সমান চলে যার। তাহলে এমবি এই শব্দটা থাকলে আমরা ধরে নিব এটার মধ্যে কি আছে, এটার মধ্যে একটা উভয় দুই দিকের একটা ভাব আছে। তাহলে দেখেন অ্যাম্বিগিউয়াস মানে দুইটা অর্থবোধক, যে কোনো একটা অর্থ হতে পারে। অ্যাম্বিভ্যালেন্ট মানে দুইটা অনুভূতি দোটানা। তারপর হচ্ছে অ্যাম্বিভার্ট মানে উভয়মুখী, দুইমুখী, সে একবার ইন্ট্রোভার্ট একবার এক্সট্রোভার্ট। আবার দেখেন আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বিডেক্সটারাস মানে দুই দিকেই দক্ষ, এদিকেও দক্ষ, ডান হাতেও দক্ষ বাম হাতেও দক্ষ, এদেরকে বলা হয় অ্যাম্বিডেক্সটারাস। ওকে, এই ওয়ার্ডগুলো আমার মনে হয় মুখস্থ রাখতে সহজ হবে আমাদের, আমি বিশ্বাস করি আপনাদের মনে রাখাটা একটু হলেও সহজ হতে পারে।
ওকে, আপনারা ক্লাস করে ক্লান্ত হয়ে গেছেন বোঝা যাচ্ছে। এই মুরব্বি মুরব্বি আর করেন না, ঠিক আছে? এই মুরব্বি এতবার মুরব্বি বলে নিজেকে সত্যি সত্যি মুরব্বি মনে হচ্ছে। ওকে, আচ্ছা এবার আচ্ছা, এই মোটামুটি আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখালাম এটা হচ্ছে রুট ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড দিয়ে, একটা রুট ওয়ার্ড দিয়ে আমরা একাধিক ওয়ার্ড শেখার একটা প্রসেস। এবার আমি শুরুতে একটা জিনিস লিখেছিলাম, মনে আছে? রুট ওয়ার্ডের পাশে একটা জিনিস লিখেছিলাম নেমোনিক্স, মানে ভোকাবুলারি আমরা আর যেটা কিভাবে পড়তে পারি, নেমোনিক্স, অর্থাৎ যে কোনো একটা ওয়ার্ডকে আমরা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ডকে আমরা কোনো গল্প, কোনো ছন্দ বা কোনো একটা ইন্টারেস্টিং উপায়ে মনে রাখার যে পদ্ধতি, এটাকে বলা হয় নেমোনিক্স। ঠিক আছে, নেমোনিক্স যেমন আমি এই যে কয়েকবার ফ্রি ক্লাস নিতে গিয়েছিলাম, এই ফ্রি ক্লাসের স্টুডেন্টরা কই আছে? এই যে আমি পাবনা গিয়েছিলাম, কুমিল্লা গিয়েছি, উত্তরাতে ক্লাস নিয়েছি, ফার্ম গেটে নিয়েছি, বেশ কয়েকটা শাখাতে ক্লাস নিয়েছি। ওরা কি আছে ক্লাসে নাকি নাই? ওদের তো কোনো সাড়া শব্দ পাচ্ছে না। ঠিক আছে, তো যেটা বলছিলাম সেটা হলো যে ওদেরকে এগুলো পড়িয়েছি যে নেমোনিক্সটা কি, কোনো একটা ওয়ার্ডকে আমরা আমাদের মতো ইন্টারেস্টিং উপায়ে পড়া, এটাকে বলা হয় নেমোনিক্স। যেমন একটা ওয়ার্ড আমি ক্লাসে এর আগেও পড়িয়েছি, এমবেলিশ। এমবেলিশ মানে কি বলেন তো? দেখেন এই ওয়ার্ডটার মধ্যে কি আছে? বেলি আছে। এই ওয়ার্ডটার মধ্যে কি আছে? বেলি। এখন বলেন তো, বেলি ফুল দিয়ে সাধারণত আমরা কি করি? বেলি ফুল দিয়ে সাধারণত চুল সাজাই, তারপরে ঘর সাজাই। ওই যে রবীন্দ্রনাথ কি কাজী নজরুল ইসলাম প্রিয়ার চুল সাজিয়ে দেয় আর কি। ঠিক আছে, তাহলে এই বেলি শব্দটা মনে আসলে আমাদের মনের মধ্যে কি সাজানোর একটা ব্যাপার আসছে না? বেলি ফুল দিয়ে সাধারণত চুল সাজায় মেয়েরা, এই যে আমাদের ছোট বোন, আমাদের বড় বোনেরা বা অনেকে কি করে চুল সাজায়। তাহলে এমবেলিশ মানে হচ্ছে সাজানো বা সজ্জিত করা, মনে থাকবে না? তারপরে আরেকটা ওয়ার্ড দেখি, মোরোজ। মোরোজ, এখানে এই রোজ মানে কি? গোলাপ ফুল। এই যে আমাদের ছোট বোন যারা ক্লাসে আছে, এদের প্রথম বিবাহ বার্ষিকীতে যদি ওদের স্বামী কি করে? মরা রোজ মানে মরা গোলাপ ফুল দেয়, তাহলে কেউ যদি কারো কোনো বিবাহ বার্ষিকীতে মানে সুন্দর গোলাপ ফুল, সুন্দর গিফট তো দিলই না বা মনে নাই, এরপরে কি করলো? তাকে একটা মরা গোলাপ ফুল দিচ্ছে। এই তখন ওই যাকে মরা গোলাপ ফুল দিচ্ছে, মরা রোজ দিচ্ছে, তখন কি ওর মন ভালো থাকবে নাকি মন খারাপ হয়ে যাবে নাকি মন বিষণ্ণ হবে বলেন তো? তাহলে এই যে আমার ক্লাস আগে যারা করেছে ওরা আগে আনসার দিচ্ছে, নুসরাত সহ নাকি কারেক্ট আনসার দিচ্ছে। তখন এই যে মরা গোলাপ ফুল দিলেই মন খারাপ হয়ে যায়, এই জন্য মরা রোজ বা মোরোজ, এই মোরোজটাকে আমি ভুল করে পড়তে চাই মরা রোজ। তাহলে মরা রোজ দিলে কি হয়? মন মরা হয়ে যায়, মন মরা বা হচ্ছে বিষণ্ণ হয়, তাই না? মন মরা বা বিষণ্ণ হয়, তাহলে মোরোজ মানে হচ্ছে মন মরা, বিষণ্ণ। ওকে, এবার দেখেন আমি আরো কিছু ওয়ার্ড লিখি, পার্সিমোনিয়াস। পার্সিমোনিয়াস, দেখেন পার্সিমোনিয়াস মানে আছেন এর মধ্যে, পার্সি মানে হচ্ছে কৃপণ, অর্থাৎ পার্স মানে কি? মানি ব্যাগকেও পার্স বলে, বা মেয়েরা যেটার মধ্যে টাকা রাখে ওইটাকেও কি বলে? পার্স বলে। যার পার্সের মধ্যে একবার টাকা ঢুকলে এই টাকা আর সহজে বের হয় না, তাকে বলা হয় পার্সিমোনিয়াস। ঠিক আছে, তাকে বলা হয় পার্সিমোনিয়াস। পার্সিমোনিয়াস মানে কি তাহলে? কৃপণ। তাহলে আমরা মনে রাখবো এই যে পার্স দিয়ে, যার পার্সের মধ্যে টাকা ঢুকলে আর কখনো সেই টাকা বের করতে চায় না, তাকে বলা হয় পার্সিমোনিয়াস। ঠিক আছে, এবার দেখেন আমরা আরো একটা ওয়ার্ড শিখি, সেটা হলো মরিবান্ড। মরিবান্ড মানে কি বলেন তো? এই যে মরি আছে না, মানে মরি অবস্থা, এটাকে আমরা দুইবার পড়বো। একটা লোক যখন মরি অবস্থায় থাকে তখন আমরা কি বলি?
তখন আমরা বলি হচ্ছে মুমূর্ষ, মরমর। তাহলে মরিবান্ড মানে হচ্ছে মরমর। ঠিক আছে, আমাদের সাথে সাজ্জাদ হাসান যুক্ত হয়েছেন ঝিনাইদহ থেকে, ধন্যবাদ। ওকে, তাহলে মরিবান্ড মানে হচ্ছে মরমর বা মুমূর্ষ। আচ্ছা, এবার আমি বোঝাচ্ছি যে নেমোনিক্স কি, মানে যে কোনো ওয়ার্ড আমরা কিভাবে একটু সহজ করে সিস্টেম করে পড়তে পারি। তাহলে যে কোনো ওয়ার্ডগুলো আমরা চেষ্টা করব আমাদের মতো করে একটু গুছিয়ে নেওয়ার জন্য। যেমন দেখেন, আমি আরও একটা ওয়ার্ড বলি, এই ওয়ার্ডটাও ক্লাসে পড়িয়েছি, গ্রুয়েলিং। গ্রুয়েলিং, আরডুয়াস। দেখেন এই আরডুয়াস শব্দটাকে আমরা যদি একটু ভুল করে পড়ি, হার্ড টু আস। আরডুয়াস মানে কি? কষ্টসাধ্য। আরডুয়াস মানে হচ্ছে কষ্টসাধ্য বা হচ্ছে শ্রমসাধ্য। তাহলে আমরা যদি বলি হার্ড টু আস, যেটা আমাদের জন্য কঠিন, আরডুয়াসকে যদি আমরা বলি হার্ড টু আস মানে আমাদের জন্য কষ্টসাধ্য, এটা মনে রাখাটা সহজ। আরডুয়াসকে আমরা ভুল করে উচ্চারণ করবো হার্ড টু আস, মানে কষ্টসাধ্য বা শ্রমসাধ্য, এভাবে মনে রাখা যায়। আবার দেখেন, এই যে একটু লাল কালিনী, দেখেন এই যে এর মধ্যে কি আছে, আর ইউ আছে না, আর আরডুয়াসের মধ্যে কি ডি ইউ আছে না, তাহলে আর ইউতে চান্স পাওয়া কি সহজ? এই যে আর ইউ আছে এখানে, আর এখানে ডি ইউ আছে, তাহলে আর ইউ এবং ডি ইউতে দুইটাতেই চান্স পাওয়া কি খুবই কষ্টসাধ্য, শ্রমসাধ্য। এই জন্য দুইটার মানেই হচ্ছে কি কষ্ট সাধ্য বা শ্রম সাধ্য। তাহলে আমরা কি করব, এই ওয়ার্ড দুইটা দেখলে আমরা লক্ষ্য করব এই আর ইউ এর দিকে আর ডি ইউ এর দিকে। ডি ইউ আর আর ইউ দেখলে আমরা ধরে নিব যেহেতু এর মধ্যে ডি ইউ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন আর রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কঠিন। ওকে, এবার আমরা আরো অন্যগুলো দেখি। এবার আরেকটা ওয়ার্ড দেখেন, অ্যাসিডুয়াস। ACDUOUS। আচ্ছা, আস মানে কি বলেন তো? অ্যাস মানে হচ্ছে গাধা। আচ্ছা, গাধাকে আমরা কি বলি? সাধারণত বলি না যে গাধার মতো খাটতেছে। কেন বলি এটা? কারণ গাধা হচ্ছে প্রচুর পরিমাণে খাটনি করে, এই জন্য অ্যাসিডুয়াস মানে হচ্ছে প্রচণ্ড পরিশ্রমী। প্রচণ্ড পরিশ্রমী। ওকে, অ্যাসিডুয়াস মানে প্রচণ্ড পরিশ্রমী। তাহলে এখানে এখানে আমরা মনে রাখবো বাক্যের শুরুতেই যখন দেখব কি এস মানে গাধা, অ্যাসিডুয়াস মানে প্রচণ্ড পরিশ্রমী, এটা মনে রাখার স্বার্থে আমরা এভাবে পড়তে পারি। আচ্ছা, এরপরে দেখেন আমরা আচ্ছা মোটামুটি তাহলে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে নেমোনিক্সটা কি। নেমোনিক্সটা হচ্ছে যে কোনো ওয়ার্ডকে আপনি একটু আপনার মতো করে মনে রাখার চেষ্টা করা, মানে একটু কৌশল অবলম্বন করা যে ভাই কিভাবে এই ওয়ার্ডটা মনে রাখা যায়। ঠিক আছে, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাসিডুয়াস। ওকে, অ্যাসিডুয়াস মানে প্রচণ্ড পরিশ্রমী। আমি যেটা বললাম, তাহলে যে কোনো ওয়ার্ডকে একটু কৌশলে আমরা মনে রাখার চেষ্টা করাটাকে মূলত আপনার বলা হয়, নেমোনিক্স বলা হয়। তো ভোকাবুলারিগুলো পড়ার ক্ষেত্রে আমরা যথাসাধ্য কি করব, চেষ্টা করব এই নেমোনিক্সগুলো অ্যাপ্লাই করে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ইডিয়মসগুলো কিভাবে পড়তে পারি সেটা একটু দেখাবো। ওকে, আমরা হচ্ছে আচ্ছা
ইডিয়মস পড়ার ক্ষেত্রে আমরা যে কোনো ইডিয়মসটা একটু চিন্তা করব, ঠিক আছে? এই ইডিয়মসটাকে আমরা একটু ভাববো যে আসলে ইডিয়মসটার প্রেক্ষাপটটা কি হতে পারে। আচ্ছা, আমরা একটা ইডিয়মস দেখতে পাচ্ছি, অ্যাপল অফ সোডম বা ডেড সি অ্যাপল। আচ্ছা, এটার মানে কি বলেন তো? যেই ফলটা আর কি, যে গন্ধম ফল, যে ফলটা কোনো কাজে আসে না, অনেকটা অন্তঃসার শূন্য অর্থ দেয়, এটাকে বলা হয় হচ্ছে অ্যাপল অফ সোডম। ঠিক আছে, অন্তঃসার শূন্য, দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে, যে আমরা মাকাল ফল বলি না, মাকাল ফলকে ইংলিশে বলে হচ্ছে অ্যাপল অফ সোডম বা ডেড সি অ্যাপল। তো ইডিয়মস পড়ার ক্ষেত্রে আমরা ওই ইডিয়মসটাকে কি করব, ইডিয়মসটার একটু আগে পরে চিন্তা করে পড়ব, তাহলে দেখবেন মনে রাখাটা সহজ হবে। যেমন দেখেন আলফা অ্যান্ড ওমেগা, আমরা ইংরেজিতে বলি না যে হচ্ছে এ টু জেড বলি। আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে এই কালি দিয়ে লিখলে? এ টু জেড বলি না, এ টু জেড মানে শুরু থেকে শেষ পর্যন্ত। এটার আরেকটা ইডিয়মস হচ্ছে আলফা অ্যান্ড ওমেগা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত বা একদম খুঁটিনাটি। ঠিক আছে, আচ্ছা, অ্যাকিলিস হিল আছে, ছবিটা কি দেখা যাচ্ছে? অ্যাকিলিস হিল, অ্যাকিলিস হিল মানে হচ্ছে দুর্বল জায়গা, উইক পয়েন্ট। অ্যাকিলিস হিল মানে হচ্ছে উইক পয়েন্ট। ওকে, এটা গল্পটাকে জানেন? এই যে অ্যাকিলিস, এই দেখতেছেন একজন মা তার একটা ছোট্ট বাচ্চাকে পানির মধ্যে ডুবাচ্ছে। এই অ্যাকিলিস ছিল গ্রিক মিথোলজির একজন বীর। তা ও যখন অ্যাকিলিস যখন জন্মগ্রহণ করে, তখন তার মা এই যে অমরত্বের মানে পানির মধ্যে একটু ডুবায়, কিন্তু ওই ডুবানোর সময় ওর পায়ের গোড়ালিটা ধরে ডুবিয়েছিল, তো এই কারণে পায়ের গোড়ালিটা ঠিকঠাক মতো ভেজে নাই, এই জন্য ওর ওই পুরা শরীরটা অমর হয়েছে, কিন্তু ওই পায়ের গোড়ালিটা অমর হতে পারে নাই। অর্থাৎ যখন যুদ্ধ করে তখন শুধুমাত্র ওর হচ্ছে ওই পায়ের গোড়ালিতে মারলে শুধু কি হবে, ওকে হত্যা করা যাবে, আদারওয়াইজ তাকে কখনো কি করা যাবে না, হত্যা করা যাবে না। এই জায়গা থেকে বলা হয় অ্যাকিলিস হিল মানে হচ্ছে দুর্বল জায়গা। আপনারা যারা ট্রয় মুভিটা দেখেছেন কিনা জানি না, ওই মুভিতে দেখবেন ওই যে প্যারিস অ্যাকিলিসের কি একদম পায়ের গোড়ালিতে তীর মেরে তারপরে হত্যা করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যাকিলিস হিল মানে দেখেন একজন মা তার সন্তানকে ডোবাচ্ছে, কিন্তু পাটা ধরে রাখছে বলে এটাতে ভিজে নাই। আচ্ছা, এবার দেখেন অ্যাপল অফ ডিসকর্ড। অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়ার মূল কারণ। ওই এটা আর কি আমরা গ্রিক মিথোলজির একটা ব্যাপার, ওখানে বলতেছে যে এই অ্যাপলটা যার হাতে থাকবে সেই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দরী। তো আচ্ছা, এই অ্যাপলটা যার হাতে থাকবে সে হচ্ছে কি সবচেয়ে বেশি সুন্দরী। তো একটা অনুষ্ঠানের মধ্যে এই ঘোষণাটা দেওয়ার পরে এই অ্যাপলটা নেওয়ার জন্য সবাই মারামারি শুরু করে দেয়। এখান থেকে বলা হয় অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে কি ঝগড়ার মূল কারণ। ওকে, বোন অফ কন্টেনশন। এখন দুইটা কুকুর যখন একটা হাড় নিয়ে কামড়াকামড়ি করে, তখন তাদের ঝগড়ার মূল কারণটা কি বলেন তো? ঝগড়ার মূল কারণটা হচ্ছে এই বোনটা। বোন মানে কি হাড়, এই হাড়টাই হচ্ছে তাদের বিবাদের মূল ব্যাপার। তাহলে অ্যাপল অফ ডিসকর্ড মানেও ঝগড়ার মূল কারণ, বোন অফ কন্টেনশন মানেও হচ্ছে ঝগড়ার মূল কারণ, বিবাদের বিষয়। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন আচ্ছা, টু লুক এ গিফট। আচ্ছা, এবার এটা বলেন এ পিস অফ কেক। এ পিস অফ কেক মানে কি? এই কেকটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন? এই কেকটা যদি এখন এই যে আপনারা ক্লাস করতে করতে প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেছেন, এখন যে কাউকে যদি এই কেকটা দেওয়া হয়,
ওর খাইতে কি অনেক কষ্ট হবে নাকি খুব সহজেই খেয়ে ফেলবেন? এই জন্য এ পিস অফ কেক মানে বলা হয় হচ্ছে সহজ বিষয়। ঠিক আছে, এ পিস অফ কেক মানে হচ্ছে সহজ বিষয়। এখন আপনাকে যদি এই কেকটা দেওয়া হয়, আপনার জন্য খাওয়াটা অনেক কঠিন কাজ না, খুবই সহজ কাজ। এই যে এস এম ইয়াসিন অলরেডি জিভ বের করতেছে, তাহলে এ পিস অফ কেক মানে হচ্ছে সহজ কাজ। অ্যাপল অফ ওয়ানস আইস, এটা তো আমরা জানি যে কারো চোখের মণি, আমাদের দেশে এটা তো বলে যে সে আমার চোখের মণি। চোখের মণি কি অত্যন্ত প্রিয় ব্যক্তি। ঠিক আছে, অ্যাপল অফ ওয়ানস আইস মানে হচ্ছে অত্যন্ত প্রিয় ব্যক্তি। আচ্ছা, এবার এখানে হার্ড নাট টু ক্রাক, এ হার্ড নাট টু ক্রাক। সাধারণত আমরা এই যে বাদাম খাই, নাট মানে কি বাদাম, তাহলে বাদাম কি এই ছোলাটা কি খুব কঠিন কাজ? খুবই সহজ কাজ। কিন্তু যখন একটা বাদাম এরকম হাতুড় দিয়েও ভাঙা যাচ্ছে না, তাহলে ওই বাদামটা কি নিঃসন্দেহে খুবই কঠিন। এই জন্য এই হার্ড নাট টু ক্রাক মানে হচ্ছে খুব কঠিন কাজ। তাহলে যেটা বলতেছি যে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছেন আমাদের ফোকাসের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন জহিরুল ইসলাম জহির স্যার। আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের বাংলা আর গুরু আমাদের আলামিন স্যার পর্যন্ত আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন। ওকে, তো যেটা বলছিলাম হার্ড নাট টু ক্রাক মানে হচ্ছে কঠিন কাজ, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি ছবি। ইন এ নাটশেল মানে কি সংক্ষেপে। দেখেন, কোনো একটা ব্যাপার এত ছোট করে বলা বা ব্যাপারগুলোকে এত সুন্দরভাবে গোছানো যাতে একটা বাদামের খোসার মধ্যে জিনিসটা ধরে যায়। এই জন্য এ নাট মানে বাদাম, শেল মানে খোসা, তার মানে ইন এ নাটশেল মানে হচ্ছে বাদামের খোসার মধ্যে। তাহলে মানে কি একটা জিনিস বাদামের খোসার মধ্যে কখন আসে? তখন ব্যাপারটা খুবই সংক্ষেপে করা হয়, সংক্ষেপে বলে। ইন এ নাটশেল মানে তাহলে সংক্ষেপে, সংক্ষিপ্ত না করলে কি বাদামের খোসার মধ্যে ঢোকানো সম্ভব? সম্ভব না। ওকে, আমরা ইডিয়মসগুলো যখন পড়বো তখন চেষ্টা করবো ইডিয়মসটা নিয়ে একটু চিন্তা করার, একটা সেন্টেন্স তৈরি করা, তাহলে আমাদের জন্য ইডিয়মসগুলো সহজে মনে থাকবে। ঠিক আছে, এর বাইরে আসলে আজকের ক্লাসে কিছু স্পেলিং পড়াতে চেয়েছিলাম, তো আপনারা অনেকেই দেখতেছি ক্লাসে বেশ মোটামুটি ক্লান্ত হয়ে গেছেন। তো এই জন্য আজকে এই যে বলতেছে ছুটি দেন স্যার আজকে, তো আমরা আজকে আর ক্লাস দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো আমরা ফোকাসে যারা এখনো পর্যন্ত ভর্তি হয়নি তাদেরকে বলতে চাই, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং আপনাকে ভোকাবুলারি নিয়ে, ইডিয়মস নিয়ে, স্পেলিং নিয়ে, তারপরে আমাদের রিটেনের উপরে আলাদা আলাদা অসাধারণ ক্লাস দিয়ে থাকে, যেটা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং বা কোনো প্ল্যাটফর্ম আপনাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেয় না। যারা হচ্ছে অফলাইনে ভর্তি হয়েছেন তাদের জন্য অনলাইনে সম্পূর্ণ সার্ভিসটা আপনাদেরকে দেওয়া হয়। এই যে আমাদের আলামিন স্যার পর্যন্ত বলতেছেন, আলামিন স্যার তিনি আরও ক্লাস করতে চান। ঠিক আছে, তো আমাদের আলামিন স্যার আরও ক্লাস করতে চান, তো আপনার আলামিন স্যারের জন্য বলেন বা আপনাদের জন্য এরকম আরও মজার মজার আরও অনেক আকর্ষণীয় ক্লাসগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে। তো সেই জন্য আমি যেটা বলবো যে যারা এখনো পর্যন্ত ভর্তি হননি তারা ফোকাসের অনলাইন ব্যাচে অথবা অফলাইন ব্যাচে আপনার জন্য যেটা কমফোর্টেবল মনে হয় খুব দ্রুততম সময়ে ভর্তি হওয়ার অনুরোধ করছি। ঠিক আছে, আমাদের এই যে ভোকাবুলারিতে আজকের ক্লাসটা জাস্ট একটা কি হলো, একটা হাইলাইটস হলো বা একটা ট্রেলার দেখানো হলো আর কি। অর্থাৎ আমরা এই ওয়ার্ড মিনিংগুলো খুব সহজ করে শেষ করতে পারবো। ঠিক আছে, তো সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা দীর্ঘ সময় ধরে মোটামুটি একদম ক্লাসের শুরুতে যারা ছিলেন এখনো পর্যন্ত প্রায় দেখতে পাচ্ছি 700 স্টুডেন্ট ক্লাসের উপস্থিত আছেন। কেউ কেউ বলতেছেন স্যার এখনো একটু স্পেলিংটা দেখালে ভালো হতো। আসলে ক্লাস আমরা শুরু করেছি 7টার সময়, এখন প্রায় 9টা বেজে গেছে। এই জন্য আপাতত আর ক্লাস লেন্দি করতেছি না। আপনাদের কারো কোনো কথা থাকলে একটু চ্যাট বক্সে বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, মানে কমেন্ট বক্সে বলেন। একজন বলছে স্যার টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হয়নি, আপনাদের খুব দ্রুতই টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হবে। আলামিন স্যার আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন, ভর্তি হয়েছেন। আর কি বলতেছে, সাদিম খান বলতেছে স্যার এই যে এদিকে, এটার মানে কি?
আচ্ছা, স্পেলিং এর উপর আমরা আলাদা ক্লাস নিব, মানে প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ক্লাস নেওয়া হবে। যেমন ভোকাবুলারির উপর একাধিক ক্লাস থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে স্যার, কোন বইটা পড়বো? আচ্ছা, ভোকাবুলারির জন্য অনেকেই জিজ্ঞাসা করতেছেন ভাই কোন বইটা পড়লে ভালো হয়। প্রথম কথা হলো ভোকাবুলারির জন্য আমরা টেক্সট বইয়ের ভোকাবুলারিগুলো তো শেষ করবই। টেক্সট বইয়ের ভোকাবুলারিগুলো খুব সুন্দরভাবে আমরা পাবো হচ্ছে টেক্সট প্যানাসিয়া বইয়ে। এর বাইরে যদি ভোকাবুলারি আরও পড়তে চান, বিশেষ করে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো, এটার জন্য আমরা ভোকাবুলারি প্যানাসিয়া নামে একটা বই আছে বাজারে, ভোকাবুলারি প্যানাসিয়া। এই বইটাতে দেখবেন সকল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের সুন্দর করে কোশ্চেনগুলো দেওয়া আছে। 1000-এর বেশি কোশ্চেন দেওয়া আছে ভোকাবুলারির উপরে, ইডিয়মসের উপরে, প্রিপোজিশনের উপরে, স্পেলিং এর উপরে খুব সুন্দর সুন্দর সাজানো রয়েছে এবং প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করা রয়েছে। ভোকাবুলারির জন্য চাইলে আপনারা ভোকাবুলারি প্যানাসিয়া বইটা অবশ্যই কিনতে পারেন। অ্যাডমিশনের শিক্ষার্থীদের উপযোগী করে এই বইটা তৈরি করা। ঠিক আছে? তো এটার দাম কত হবে আমি এক্সাক্ট বলতে পারবো না। কত হবে? 250 সর্বোচ্চ, এরকম হতে পারে 250, বা খুব বেশি হলে 300 হতে পারে। আমি এক্সাক্ট জানি না, 250 হওয়ার কথা মনে হয়, আমি শিওর না। ঠিক আছে? যে কোনো লাইব্রেরিতে পাবেন বা প্যানাসিয়া ভাইদেরকে বলে ওনারা অনলাইনেও কিনতে পারবেন। ওকে, আর অফলাইনের ক্লাস আমাদের মনে হয় খুব দ্রুতই শুরু হবে, সম্ভবত 14 তারিখ থেকে সারা দেশে ক্লাস শুরু হবে অফলাইনের ক্লাস। ঠিক আছে? আচ্ছা, টেলিগ্রামের অফিসিয়াল চ্যানেল অ্যাড করতেছে না, খুব দ্রুত অ্যাড করে দিবে, এটা নিয়ে তাড়াহুড়ো করার দরকার নাই। ক্লাস শুরু হওয়ার আগে আপনাদের সবাইকে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কথা আছে? অনলাইনে ভর্তি হয়েছে, ক্লাস কবে থেকে শুরু হবে? খুব দ্রুতই শুরু হবে, জানিয়ে দেবে, আপনাদেরকে মেসেজ করে জানাবে যে আচ্ছা রিটেনের জন্য কোন বই কিনবো। রিটেনের জন্য প্যানাসিয়ার আরও একটা বই আছে, সেটা হচ্ছে রিটেন প্যানাসিয়া। রিটেন প্যানাসিয়া এই বইটা প্র্যাকটিস করার জন্য কিনতে পারেন। এছাড়া টেক্সট প্যানাসিয়াতেও কিন্তু টেক্সট রিলেটেড রিটেনগুলো দেওয়া আছে। এর বাইরে আপনি রিটেন প্যানাসিয়া বইটাও কিনতে পারেন। ওকে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। ওরিয়েন্টেশন কবে হবে, ক্লাস শুরু হবে, বিস্তারিত আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানানো হবে। এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, আপনারা জানবেন। ঠিক আছে? শুরুর দিকে প্রচণ্ড চাপ থাকার কারণে হয়তো সবাইকে এখনো মেসেজ দিয়ে পারেননি ভাইরা, খুব দ্রুত আপনাদেরকে জানানো হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এখনো পর্যন্ত প্রায় 600 শিক্ষার্থী আপনারা ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতেছেন, এজন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং ক্লাসে আমি আপনাদের কমেন্টে খুব উল্টাপাল্টা কমেন্ট কেউ করেননি, এটার জন্য আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। সরাসরি ক্লাসে দেখা হবে, আবার অনলাইন ক্লাসে আরও অনেকবার দেখা হবে। সালামু আলাইকুম, শুভরাত্রি।